তো কি খবর সবার বলো। আমার একটাই জিজ্ঞাসা, আমরা আজকে এই ভিডিওটা কেন করছি? এমনি আড্ডা দেবো বলে, কারণ লোকের আমাদের আড্ডা পছন্দ হয়েছে তাই। না, এই কথাটা বলেও তুমি কথাটা বললে না। আমরা আজকে আড্ডা দেবো কেন, আমি তোমাদের জিজ্ঞাসা করতাম, তোমরা বলতে এমনি। আমরা ওর সাথে আড্ডা ফাড্ডা কেন ঢোকালে? ও আচ্ছা ঠিক আছে, আমরা আবার স্টার্ট করছি তাহলে। ঠিক আছে, আমরা আবার করছি। হ্যাঁ চলো। আমরা আজকে একত্রিত হয়েছি কেন? হয়েছি বন্ধুগণ? এমনি একত্রিত হয়েছি। এবার ঠিক হয়েছে, এবং আপনারা কিন্তু দুটো কার্ডই দেখতে পাবেন, আগেরটাও দেখতে পারবেন, এটাও দেখতে পাবেন। তাহলে কি আমরা কি এডিট করবো না নাকি? এটা না, কোনো এডিট হবে না, আমাদের ভিডিওতে কোনো এডিট হয় না, এখন পুরো র হয়। তোমাদের দেবদাকে ভাঙিয়ে খাওয়ার স্বভাবটা আর গেল না। সেই তো না, আমরা মূল বিষয়ে আসবো। আমি খালি একটা কমেন্ট এখানে পড়তে চাই। গত ভিডিওর টপ কমেন্ট হয়েছে, রিয়া বলে কেউ একজন কমেন্ট করেছেন। না দেখো অরিত্রদা, আগের দিন তো রূপম দাকে আমরা বলতে দিই না, সেটা নিয়ে কথা বলছিলাম, সেটা নিয়ে প্রচুর কমেন্ট পড়েছে। তো টপ কমেন্ট হচ্ছে রিয়ার, না দেখো অরিত্রদা, তোমার বিয়ে হয়ে গেছে, সাগর নীলের বিশেষ বান্ধবী আছে, তাই একমাত্র ক্রাশ খাওয়ার জন্য আমাদের রূপম দাই পড়ে আছে। তাই রূপম দাকে দেখতে আর রূপম দার কথা শুনতে একটু এক্সট্রা মিষ্টি লাগে, বোঝো প্লিজ তোমরা একটু। এটা নিয়ে রূপম দা কি বলবে? রূপম দার রিয়াকশন আমরা এই কমেন্টটাকে কেন্দ্র করে জানতে চাই। বলো কি বলবে। আমার কোনো রিয়াকশনই নেই। আমার মনে হচ্ছে এটা আমার কোনো বন্ধু, ছেলে বন্ধু, যে হচ্ছে ফেক আইডি খুলে কমেন্টটা করেছে। না, আমার এটা কিন্তু মনে হচ্ছে না, কিন্তু রিয়া কিন্তু তোমাকে পছন্দ করে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা স্ক্যামের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্ক্যামের যে ইন্ট্রোটা ছিল না, ওটা ইন্ট্রোটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলে ওই রিয়া মেরি গার্লফ্রেন্ড টাইপের শোনাতো, জানো তো? সেই ওইটা আমার মনে হয় এটা তুমি এখন দিয়ে দাও তোমার কলার, ওই রিয়া মেরি গার্লফ্রেন্ড। ওই কলার টিউনটা আসলে কি বলে জানিস? ওটা তো আমি জেনে বিশ্বাসই করতে পারিনি এই কথাটা বলে। কি বলে ওটা? আমি জেনে আমি ভুলে গেছিলাম। ওটা বলে হচ্ছে হিলাডালা সারসে। ও আচ্ছা হিলাডালা সারসে, এটা বোঝা যায় যে এটা বলছে। সত্যি যাই হোক, আমি বুঝতে পেরেছি আজকে শুরু হয়েছে আমাকে প্যাকেট করা দিয়ে, আর সাগর নীলি এটা পুরোপুরি একদম ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছে। না, আগের দিন কিন্তু খুব মানে দেখছি কমেন্ট করছে যে 6 মাসের বেস্ট পডকাস্ট আগের দিনেরটা হয়েছে। তো আমরা একেবারে মানে আনপ্ল্যান্ড হয়ে গেছে আর কি। এবার দেখা যাক যে আমরা ভালো হয়েছে, তাই না? আড্ডাটা খুব ভালো হয়েছে মনে হচ্ছিল। আর আমি একটা বিষয় বলে রাখি, অডিয়েন্সকে বলে রাখি যে মানে যখন আমরা তিনজন এরকম থাকি, আমি সঙ্গে আরো দুজনের নাম বলবো, কর্ণজিৎ এবং দীপ্তদা, আর যদি কখনো মানে সুমর্থ যায় আমার সাথে। তো যেটা হয় না সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু শুধুমাত্র সিনেমা নিয়ে যে আড্ডা হয় এমন নয় কিন্তু, মানে আমাদের কিন্তু খাওয়া দাওয়া, ঠিক আছে, মানে অনেক খাবার আমরা যখন একসাথে অর্ডার করি, সাগর নীল সেখানে যেরকম একা খেতে থাকে, অর্ধ সেটা নিয়ে খিল্লি করে, আমি না খেতে পেয়ে আবার সাগর নীলকে দিয়ে দিই, দীপ্তদা একটা টাফ কমেন্ট করে, কর্ণজিৎ এমন একটা কথা বলে, মানে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়, আর সেগুলো খুব মজাদারই হয়। মানে যদি কখনো সেগুলো রেকর্ড করে ছাড়ি, আর নিশ্চিত আমাদেরকে ব্যান করে দেওয়া হবে পরে, ছাড়ার মতো নয় সেগুলো, রেকর্ড করে ছাড়ার মতো, আমাদেরকে ব্যান করে দেওয়া হবে তারপরে, বাট সেটা মজাদার হয় খুব। চলো আমরা এবারে একটা করে আসি নাকি, আলোচনায় আসি। হ্যাঁ, না মেন ব্যাপারটা প্রথমে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে বাস্টার্ডস অফ বলিউড, এটা টিজারটা কেমন লাগলো তোমাদের? টিজার না ট্রেলার বা প্রিভিউ বলে ওরা? আমার হাসি পেয়েছে, আমি এনজয় করেছি বিষয়টা। আমি দেখলাম যে কমেন্ট পড়ছে, কমেন্ট বক্সে খুব রাগারাগি হচ্ছে অরিত্রদাকে নিয়ে, অরিত্রদা একদম পছন্দ হয়নি। তা আমি অরিত্রদা দেখার সময় পাই, আমি ভিডিওটা করেই পড়াতে বসে গেছিলাম। অরিত্রকে নিয়ে কি হয়েছে? অরিত্রদাকে নিয়ে একটু রাগারাগি হয়েছে কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে একটু রাগারাগি হয়েছে। আমি অরিত্রদার ভিডিওটা এখনো দেখিনি, তবে আমি এটা বুঝতে পেরে গেছি যে অরিত্রদার ভালো লাগেনি, সেই জন্য একটু অরিত্রদাকে নিয়ে রাগারাগি করছে মানুষজন কমেন্ট বক্সে। আবার অনেকে আবার উল্টোও রয়েছে, অনেকে আবার উল্টো বলছে যে মানে শাহরুখ খানের ছেলে বলে ভালো বলে দিচ্ছি, অনেকে এরকম মনে হয়েছে আর কি। আচ্ছা, আমার না এই ভালো খারাপের বিষয়টা মানে আমি ওসব যাইনি। আমি এটা একটা জিনিস নোটিস করেছি, দেখবে কয়েকটা জিনিস না এখানে খুব ইন্টারেস্টিং রয়েছে, যে হলিউড, যেমন হলিউডের যে লোগোটা পরে, এখানে লেখা আছে কি সোডাওয়ালা, ঠিক আছে,
একজন এসে বলছে যে আমরা বিগ বাজেটের ড্রামা ছবি বানাবো, তারপরে হচ্ছে মনোজ পাওয়া অ্যাকশন করছে। তো এই যে বিষয়বস্তুগুলো, এগুলো আমার ভালো লেগেছে। তারপর হচ্ছে কারণ জোহর যদি খিস্তি দেয় তাহলে কি খিস্তি দেবে, এরকম ভোসরিকে দেবে, মাদারসার এরকম ধরনের খিস্তি দেবে। তো এগুলো আমার ইন্টারেস্টিং লেগেছে, এই বিষয়পত্রগুলো যে মকিং ফকিং গুলো ভালো লেগেছে। তো আমার মনে হচ্ছে কি এই ছবিটাকে বা এই শোটাকে সিরিয়াস জোনে ওরা নিয়ে যাবেই না। এই শোটাকে আমরা বলিউড সম্পর্কে যেটা জানি ওটাকে এমন ভাবে রিসেন্টলি একটা শো বেরিয়েছে, ইন্টারন্যাশনাল শো, যেটার নাম হচ্ছে স্টুডিও বলে। ঠিক আছে, যে স্টুডিও এক্স্যাক্টলি কিভাবে কাজ করে হলিউডে সেটা নিয়ে একটা শো বেরিয়েছে স্টুডিও বলে, দেখো হেভি মজার শো। ঠিক আছে, ওটা রকম বেসিক্যালি হলিউডে প্যারেডি, বাট তুমি ওই শোটা দেখো খালি। ঠিক আছে, আর এখানে যেটা দেখাচ্ছে না, এই জিনিসটা শো টাইম বলে একটা সিরিজ হয়েছিল কিছুদিন আগে, ওটার আমরা রিভিউ করেছিলাম তো। হ্যাঁ, শো টাইম বলে ইমরান হাশমির একটা কাজ এলো, ওটা ধর্মাই প্রডিউস করেছিল, ওটার সাথে অনেক মিল আছে। আর প্লাস এই বাইরে থেকে একজন আউটসাইডার এসে হিরো হচ্ছে, একটা ইনসাইডার ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বড় প্রডিউসারের মেয়ের সাথে প্রেম করছে, এটা অলরেডি আমরা লাক বাই চান্সে দেখে নিয়েছি। আর লাক বাই চান্সে অনেক বেশি রিয়েলিস্টিক ভাবে দেখিয়েছে, মানে ওটাতেও কিন্তু অ্যাকচুয়ালি বলিউডের খিল্লি করেছে জয় আক্তার, কিন্তু এট দ্য সেম টাইম ওখানে কিন্তু এই প্রসেসটা দেখিয়েছে। এখানে আমি খালি জাক জমক ছাড়া কিছুই দেখতে পেলাম না। আর শো এর যে ভিজুয়াল অ্যাস্থেটিক সেটার মধ্যে কোনো এজ নেই, মানে আমি দেখে মনে হলো যে ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার দেখছি। মানে যেরকম সব সেট ফেট লাগিয়েছে বা যে ধরনের কালার কন্ট্রাস্ট ইত্যাদি দেখতে পাচ্ছি, তুমি বলো হ্যাপি নিউ ইয়ারে দেখো তুমি শর্টস গুলো ওই দুবাইতে যেখানে যায় ওরা সব ডান্স ফান্স করতে, ওগুলো যে তুমি হোয়াইট শর্টস গুলো দেখো আর এটার হোয়াইট শর্টস গুলো দেখো একই লাগে। তো আমি একটা যে ইয়াং একটা ফিল্ম মেকার করছে তার ভয়েসটা কি এক্স্যাক্টলি, আমি তো ফারাহ খানের স্পুফ দেখবো না, একটা ইয়াং ফিল্ম মেকার। ফারাহ খানের একটা এখন বলছো বলে আমার মনে হচ্ছে কথাটা, ফারাহ খানের একটা টেক্সচার তো, হ্যাঁ কথাটা ঠিকই। 100%। ইভেন কমেডিটার কথা তুমি বলছো, এটা ফারাহ খানের ওম শান্তি ওমেই আছে। এই যে তুমি যে কমেডিটা বলছো, এই যে প্যারিডি একটা, মানে বলিউডকে নিয়ে প্যারিডি করা, দিস ওয়াজ প্রেজেন্ট ইন ওম শান্তি ওম লং বিফোর মানে এনিথিং। ওম শান্তি ওমে পুরোটাই আমার মনে হয় যেটা তুমি ঠিকই বলছো, কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি শোটা এন্টারটেইনিং হয় না আফটার অল, এবার হতে পারে যে সেটা আমরা বলতে পারি যে এটা আগে হয়ে গেছে, হয়তো আরিয়ান খানের যে খুব অরিজিনাল ভয়েস খুঁজে পেলাম সেটা হয়তো হলো না, তবে সেটা কিন্তু মানে ফানি হতে পারে, কিন্তু এন্টারটেইনিং হতে পারে, কিন্তু এন্টারটেইনিং হতে পারে বাট নাথিং গ্রেট। মানে একটা যে একটা নতুন ফিল্ম মেকার শাহরুখ খানের ছেলে লঞ্চ হচ্ছে, বিশাল কিছু ডিরেক্টর, মানে সেরকম কোনো আমি এজ পেলাম না আর কি টিজারটার মধ্যে, এইটাই আমার বক্তব্য। না না, আমার একটা বড় বড় ডিওপি থেকে শুরু করে বড় ডিরেক্টর এডিটর সবার কাছে পাঠিয়েছে, তাদের কাছে আলাদা করে 6 মাস 1 বছর করে করে ট্রেনিং করেছে আরিয়ান খান, সন্তোষ শিবনের কাছে গিয়ে ট্রেনিং করে এসছে, হলিউডে মানে পড়েছে ইন্টারন্যাশনাল এতে ইউনিভার্সিটিতে, বাট তার পরবর্তীতেও যে একটা যে কিছু তো এজ হবে তার কাজের মধ্যে, সেটা কিন্তু কিছুই পেলাম না আর কি। না আমার একটা কথা, না আমার এখানে একটা মানে আমি এটার সাথে মানে কন্ট্রাডিক্ট করি, যে শাহরুখ খানের ছেলে তার প্রথম কাজ, সেটা সে এখান থেকে ট্রেনিং নিচ্ছে বলে একদম বিভৎস ব্লাস্ট হতে হবে, সেটা খুব হাটকে কিছু হতে হবে, মানে এটাতে আমি বিশ্বাস করি না। মানে সেটা কাজটা আসুক, সে কাজটা খারাপও হতে পারে। তুমি আমার তো ব্যাপার হচ্ছে যে শাহরুখ খান যে তাকে প্ল্যাটার সাজিয়ে দিচ্ছে সেটাতে কোনো প্রবলেম নেই, প্ল্যাটার তো মেয়েকেও সাজিয়ে দিচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটার যে আউটপুটটা হবে সেই আউটপুটটা কিছু এজি হবে না, মানে সেটার মধ্যে কিছু ইউএসপি হবে না। মানে সেটা যদি গতানুগতিক কাজের মধ্যেই হয় তাহলে এই বাবার পুশটা কিসের জন্য? পুশটা করো, ঠিক নেপোটিজম করো, আমার নেপোটিজম নিয়ে কোনো বক্তব্য নেই, বাট যে আউটপুটটা দেখতে পাবো, মানে ধরো আমি তোমায় কথার কথা বলছি, জাভেদ আখতার তার ছেলে, জাভেদ আখতার একটা অত এস্টাবলিশ লোক, তো তার ছেলে যখন প্রথম দিন দিল চাহতা হ্যায় করেছিল, সেই দিল চাহতা হ্যায়টা কিন্তু দেখে মনে হয়েছিল যে ওটা সবার থেকে আলাদা। তুমি 2001 সালে যে কোনো হিন্দি সিনেমা তোলো আর পাশে দিল চাহতা হ্যায়কে ফেলো, তুমি মেলাতে পারবে না। দিল চাহতা হ্যায়ের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এক একটা ক্যারেক্টারের লুক থেকে শুরু করে ডায়লগ থেকে শুরু করে এভরিথিং ওয়াজ ডিফারেন্ট। পরের ছবি লাক্স, ভেরি ভেরি ডিফারেন্ট, তুমি বুঝতে পারবে যে একটা ভয়েস আছে। সেম গোস ফর জয়া আক্তার যখন প্রথম লাক বাই চান্স বানাচ্ছে। আমি বলছি যে তোমার তো কাজের, তুমি যে এই যে বাবার এতটা পেলে, লিনিয়েজটা পেলে, সেটা তুমি কাজে লাগিয়ে বারটা কি করছো? ফারহান আক্তার তো করে দেখিয়েছিল, তাই না? ফারহান আক্তারকে কেউ কিছু বলে না। অরিত্রদা যেটা বলছো সেটা অনেক ডিটেলে গিয়ে তুমি বিষয়টাকে ভেবেছো। আমি অ্যাকচুয়ালি এতটা এক্সপেকটেশনও রাখিনি আরিয়ান খানের থেকে, যে ফারহান আক্তারের পরিচালক হিসেবে যেভাবে ডেবিউ হয়েছে সেরকম ভাবে আমি করে ফেলবে। আমি কি বলতো, এটা এখানে অনুরাগ কাশ্যপের একটা বক্তব্য আমার মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এইটা একটা প্রবলেম তো বলিউডের যারা যারা নেপোকিড রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গেই হবে বলে মনে হয়, যদি না খুব এবার দেখা যাক। দেখুন আরিয়ান খানের শোটা
আজকে আমরা এই প্রিভিউ দেখে বা ট্রেলার, এটা বেসিক্যালি ট্রেলার দেখে আমরা আলোচনা করছি যে খুব একটা সিগনেচার পাওয়া যাচ্ছে না, হয়তো শোটা দেখলে আমরা সেই ওর যে ওন ভয়েসটা সেটা খুঁজে পেতেও পারি, যতক্ষণ না দেখছি ততক্ষণ অ্যাকচুয়ালি কমেন্ট করা যায় না পুরোপুরি। তবে একটা তো প্রবলেম হচ্ছে এটা যে যারা যারা এই বলিউডের নেপোকিট রয়েছে তারা না এই সিনেমা দেখে আর কি সিনেমা বানানোর একটা ব্যাপার রয়েছে, যে আমরা যেটা বড় পর্দায় দেখেছি সেটাই আমরা করতে পারি, তার বাইরে যে একটা নিজস্ব একটা ব্যাপার সেইটা এখন আমি এক্সপেক্টও করি না সত্যি বলতে, যে খুব একেবারে রিয়েল ভয়েস উঠে আসবে আরিয়ান খানের, সেটা আমি এক্সপেক্টও করি না, যে কারণে আমি এতটা ডিটেলে কি ভাবিনি। দেখা যাক। তবে অরিত্রদার অনেক বেশি ডিটেলে কি ভেবেছে এটাই বলতে পারি। না, আমার একটা বক্তব্য হচ্ছে যে আমি আরিয়ান মানে শাহরুখ খানের ছেলে হোক বা হচ্ছে আমির খানের ছেলে হোক, যেই হোক, বা আজকে ঐশ্বর্যার মেয়ে হোক, আমি এদের কাউকেই খুব মানে বিশাল স্পেশাল ভাবি না। শাহরুখ খানের ছেলে আসছে বা তার প্রথম ছবি হচ্ছে, স্পেশাল না, কিন্তু এটা পাচ্ছে তো অপরচুনিটিটা যেটা পাচ্ছে। না না না, দেখো আমার কথা হচ্ছে ভাই, অপরচুনিটি ও যেরকম পাচ্ছে হয়তো অনেক বেশি পাচ্ছে, সেটা হচ্ছে আহান পান্ডের থেকে 10 গুণ বেশি পাচ্ছে। বাট আহান পান্ডের যদি ছবিটা ভালো লেগে যায় বা তার ডেবিউটা আমার দেখে মনে হচ্ছে হ্যাঁ ভাই ডেবিউটা হয়েছে ঠিকঠাক ভালো লেগেছে, বা আজকে একটা নতুন ছেলে আসলো, একদম আউটসাইডার আসলো, তার আমি কাজ দেখলাম, 27 বছর 24 বছরের একটা সিনেমা বানানো আমার হেভি লাগলো। তো সে শাহরুখ খানের ছেলে কি ছেলে না বা কার কে নেফিউ আমার জানার দরকার নেই, আমি তাকে নিয়ে মেতে যাবো। তো আমার মানে ওই ফ্যামিলির বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাগেজটা, সেটার জন্য এ এক্সট্রা কি সিগনেচার তৈরি করতে পারলো কি পারলো না, এটাতে আমি এখনই ওর প্রথম কাজ বয়সও আমি ওটাতে যাচ্ছি না। ঠিক আছে, আপাতত মানে আমার মনে হয় যে কাজটা আসুক, দেখি। তবে কিছু জিনিসপত্র আমার মজার লেগেছে, পোক গুলো ভালো লেগেছে। আর লাক বাই চান্স তো অনেক সিরিয়াস নোটে এগিয়েছে, ওই ছবিটা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, অনেক কিছু মানে হার্শ রিয়েলিটি দেখায়, কিন্তু আমার মনে হয় এই শোটা ওরকম লাইনে ওরকম পাথে যাবেই না। না আমার আরেকটা যেটা মনে হচ্ছে যে মানে আলিয়া ভাটের কেরিয়ারটা দেখে এটা আমি কোথাও একটা মানে নেপোকিটদের এক্সাম্পল তো ঋত্বিক হতে পারে, রণবীর হতে পারে, কিন্তু এরা না কেরিয়ারের গোড়ার দিক থেকেই ভালো ছিল। আলিয়া ভাটের বিষয়টা কিন্তু উল্টো, মানে ও কিন্তু যখন এসছে তখন কিন্তু ক্রিটিসাইজড হয়েছে, ট্রলড হয়েছে, এবং তারপর কিন্তু ধীরে 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 গ্রো করেছে। তো আমি আলিয়া ভাট সেকেন্ড ছবিতেই করে নিয়েছে, তুমি যদি দেখো আলিয়া ভাট ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার, পরের ছবিটাই হাইবে কিন্তু। তো আমি সেটা একটু মানে একটু টাইমও আমি দিতে চাই আর কি, মানে আমি এটা ধরেই নিয়েছি এখন স্ট্যান্ডার্ড যে এরা প্রথমেই একদম ফাটিয়ে দেবে, এটা প্রথমেই হবে না। যদি কারোর মধ্যে মেটেরিয়াল থাকে তাহলে সেটা ধীরে 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 বেরোবে। এবার এটা একটা ডিবেটেবল, দেখো এই ডিবেট আমরা বহু বছর ধরে করছি যে এত চান্স অন্যরা পায় না এরা পায়, সেটা এখন কিছু করার নেই। কিন্তু হতে পারে যে মেবি যদি কিছু থেকে থাকে ভেতরে সত্যিকারে, তাহলে হয়তো পরে আরো আমি একটা এক্সাম্পল দিতে পারি যে প্রথম সিনেমাতে ভালো প্রমিসিং, তারপরে আবার ঝুলিয়েছে অর্জুন কাপুর যে ডেবিউ হয়েছিল, ডেবিউটা ভালোই ছিল ঈশাক দাসে, কিন্তু তারপরে কিন্তু অর্জুন কাপুর সেই লেভেলে করেনি। প্রথম দুটো ছবি কিন্তু অর্জুন কাপুরেরও হিট, ঈশাক জাদে, তারপরে টু স্টেট। অরঙ্গজেবেও ভালো করেছিল, অরঙ্গজেব বলে একটা ছবি করেছিল, ওটাতেও ভালো করেছিল, কিন্তু তারপরে অর্জুন কাপুরের অবস্থা দেখো তুমি। তো আর ইব্রাহিম আলী খান, এই জাহ্নবী কাপুর, সারা আলী খান, এদের তুমি অবস্থা দেখো, চান্সের পর চান্স পেয়েই যাচ্ছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। জাহ্নবী কাপুরের তো আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাইলাম না এতদিন। না এখানে অরিত্রদার বক্তব্যটা ধরে আমি বলবো একটা কথা কি সত্যি, সেটা হচ্ছে এরা কিন্তু মানে এমন একটা প্রোডাকশন ভ্যালু দিতে পারবে, কারণ যেহেতু শাহরুখের ছেলে, একটা রিচ প্রোডাকশন ভ্যালু থাকবে, ভালো এডিটার, মানে টেকনিক্যাল যে সাপোর্টটা সেটা হিউজ পাবে। এবার তারপরে কি মানে ও যে টেকনিক্যাল সাপোর্টটা পাচ্ছে, সেই টেকনিক্যাল সাপোর্টটা পেয়ে অনেকেই অনেক কিছু করে দেবে, এটা সত্যি কথা। এবার তারপরে এক্সট্রা টেকনিক্যাল সাপোর্টটা পেয়ে যেটা পেয়েছে, ধরো এখানে বাজেট আনলিমিটেড পেয়েছে, এত লোকের ক্যামিও পেয়ে গেছে, সব পেয়ে গেছে, কিন্তু তারপরে যে আউটপুটটা দিচ্ছে, ওই আউটপুটটা আমাকে তুমি বলো যে কি এমন আমি দেখতে পাচ্ছি, মানে ওটার মধ্যে এমন কি তুমি দেখলে একটা সিঙ্গেল নোটিসেবল জিনিস যেটা তুমি আগে কোনো কন্টেন্টে দেখোনি। মানে আমি তোমাকে দিল চাতায়ের এক্সাম্পল বলতাম যে দিল চাতায়ের আগে দিল চাতায়ের মতো সিনেমা আমি দেখিনি। না এন্টারটেইনিং হয়েছে, কিন্তু ট্রেলারটা কিন্তু আমার এন্টারটেইনিং মজাদার লেগেছে, ঠিক আছে। এবার ফ্রেশ কিনা সেইটা একটা কোয়েশ্চেন ডেফিনেটলি, কিন্তু মজা লেগেছে ট্রেলারটা দেখে। আমার মনে হচ্ছে একটা খুব মানে এঙ্গেজিং এন্টারটেইনিং শো হবে। এবার দেখা যাক যে সেটা ডেলিভার করতে পারে কিনা, বলে ভালো দেখা যাক, ডিবেটেবল ব্যাপার। চলো আমাদের নেক্সট টপিক কি আছে? নেক্সট টপিক আমাদের আজকে টপিক কি আছে? টপিক তো আমাদের টপিক কি নেই, আমাদের আজকে আড্ডা দেবো আমরা।
আজকে আমাদের সিনেমার টপিক আছে, আমি সকালবেলা লিখলাম না কতগুলো টপিক যে এইগুলো আমাদের বাকি আছে। আচ্ছা, জলি এলএলবি 3 এর আমরা টিজারটা নিয়ে কথা বলিনি বোধহয়, আমরা টিজারটা নিয়ে কথা বলিনি। টিজারটা তো সাগর নীলের তো খারাপ লেগেছে মনে হয়। সাগর নীল বলো, আমার আর রূপমের ভালোই লেগেছে, তোমার তো খারাপ লেগেছে। খারাপ লেগেছে ইন দ্য সেন্স, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এবারে অনেক বেশি না এন্টারটেনমেন্টে ফোকাস করছে, যে মানে কমেডিতে ফোকাস করছে, যে অক্ষয় থাকবে, আরশাদ ওয়ারসি থাকবে, সৌরভ শুক্লা থাকবে, এটা আমার মনে হচ্ছে। এবার ছবি দেখলে সম্পূর্ণ অন্য কিছু হতে পারে, তবে ওরা ওটাই প্রমিস করছে, কারণ জানে যে কি প্রমিস করলে, কারণ কোর্টরুম ড্রামার একটা বক্স অফিসে একটা ইয়ে আছে যে এর বাইরে যেতে পারবে না আর কি, যে কারণে এন্টারটেনমেন্টটা সামনে রেখে প্রমোশনটা করছে। আজকেও একটা গান মুক্তি পেয়েছে, সেই গানটাও তোমরা যদি দেখো, ওটাকেও এন্টারটেনিং করবার চেষ্টা করছে। হ্যাঁ, ওই গানটার ভিডিওটাও একটা এন্টারটেনিং, একটা মজার মোড়কি আর কি রাখতে চেয়েছে। এবার আমার যেটা খারাপ লেগেছে টিজার লেভেলে না একটু স্টোরি, একটা লাইন অন্তত পক্ষে গল্পটা সম্পর্কে, আফটার অল তো কোর্টরুম ড্রামা, জলি এলবি মানে আমরা সেটা দেখবার জন্য যাব, তো সেটা একটু দেখাতে পারতো, একটু যদি আইডিয়া দিত। হ্যাঁ, হয়তো বলতে পারে অনেকে যে টিজারই কেন এক্সপেক্ট করছো, ট্রেলারে দেখাবে, কিন্তু তবুও মানে ছবির যেটা মূল বিষয়বস্তু সেটাকে নিয়ে, ছবির মূল তো কমেডিটা নয়, কমেডি মূল হচ্ছে জলি এলবি হচ্ছে একটা কোর্ট কেস, তো সেটা সম্পর্কে যদি এক লাইন দেখাতো ভালো হতো। এবার দেখায়নি, সেটা আমাকে একটুখানি হতাশ করেছে। দেখা যায় একটু ট্রেলার লেভেলে সেটা, বা কমেডিও যে খুব হেসেছি সেরকমও সত্যি বলতে মনে হয়নি। আর যে কমেডিটা করছে সেই কমেডিটার জন্য কিন্তু জলি এলএলবি নোন নয়, যে কমেডিটা টিজারে দেখা গেছে একটু বডি কমেডি করে ফেলেছে বেশি, যেটা আগে ছিল। এবার সেইটা দেখা যাক যে সেটার মধ্যে কোনো মানে হতে পারে। আমি আবারও বলছি যে টিজার ট্রেলার দেখে ছবির সম্পর্কে কমেন্ট করা যায় না, ছবি দেখলে হয়তো মনে হবে যে না যথেষ্ট সিরিয়াসই রেখেছে বিষয়পত্রগুলো, জাস্ট একটু বক্স অফিসের জন্য এন্টারটেনমেন্টটা প্রমিস করছিল। এবার এন্টারটেনিংও হবে, তার সঙ্গে মানে কোর্টরুম যাওয়াটা বিঘ্নিত না হোক, আমার এটাই একটা সিম্পল বক্তব্য। সেটা আমার ভয় লাগছে যে হয়ে যেতে পারে, যেভাবে ওরা প্রমিস করছে। দেখা যাক, রূপমদার বক্তব্য বলো। আমার বক্তব্য, আমার মনে হয় যে জলি এলএলবির আসল যে সোল সেটা হচ্ছে সৌরভ শুক্লা, এবং সৌরভ শুক্লা তার যেরকম ইন্ট্রোডাকশনটা হয় এবং শেষ অব্দি যে জায়গাটা বলে যে জাঙ্গিয়া বদলনে সে দস্ত নেহি রুকতা, আমার মানে ওর প্রত্যেকটা জায়গাতে খুব হাসি লেগেছে। এবং তার আগের দিনও যে ইন্ট্রোডাকশনটা ছিল, যে একটা করে স্টিকার চেঞ্জ করছে, মাথায় ঝাঁকড়া চুল, মাথার মধ্যে একটা টুপি চলে আসে, খুব অদ্ভুত, লোকটা দারুণ করে আর কি। যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে অক্ষয় কুমারকে এখানে স্টার হিসেবে ট্রিট করেনি। এখানে আরশাদের ইন্ট্রোডাকশন আগে হয়েছে এবং অনেকটা স্ক্রিন জুড়ে অক্ষয়, সৌরভ শুক্লা, এই আরশাদ সৌরভ শুক্লা রয়েছে, তারপরে অক্ষয় আসে। তো এটা ভালো, তো এটা বোঝা যাচ্ছে যে একজন লিড করবে এমন হবে না, এখানে দুজন মিলে একটা কেসে একে অপরকে সাহায্য করবে এবং উল্টো দিকে আনু কাপুর থাকবে, এরকম কিছু হবে। তো ঠিক আছে, আমার মজারই লেগেছে। আর এখন বলিউডের কমেডি ছবির যা অবস্থা, জোকসের যা অবস্থা, আমার মনে হয় তার থেকে জলি অনেক অনেক বেটার। এই ডিরেক্টরটা খুব ভালো ডিরেক্টর, সে আগে জার্নালিস্ট ছিল, ফলে ওর রিসার্চটা খুব ভালো হয়। তো আপাতত মানে অ্যানাউন্সমেন্ট হিসেবে ভালোই লেগেছে, মানে সেটা খারাপ লাগেনি আমার। তবে সাগর নীল বলার পরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, একটু বডি অ্যাক্টিভিটি বেশি হয়েছে। আর একটা জিনিস যেটা আমাকে আমার দু একজন বন্ধুরা বলার পরে আমার মনে হচ্ছিল যে অক্ষয় কুমারের যে লুকটা ছিল না, ওই গোফটা রেখে, ওটা বেটার ছিল। ওই ক্লিন শেপটা না করলেও ভালো, বাট ভালো লেগেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা মেন অ্যাকচুয়ালি ছবিটার থিম হচ্ছে ওই ফার্মার প্রোটেস্ট। এবার সেটাকে কি লাইটে দেখায়, কিভাবে দেখায়, এমএসপির ব্যাপারগুলো, সেটাও একটা ব্যাপার। মানে অক্ষয় কুমার আছে তো, ছবির দেখলে ন্যারেটিভ পুরো চেঞ্জ হয়ে গেল। এইগুলোর জন্য এটা চিন্তা হয়, দেখা যাক কিরকম ভাবে দেখাবে ব্যাপারটা। আচ্ছা, এই থামার টিজার নিয়ে আমরা এবার কথা বলি একটুখানি। থামা রয়েছে লিস্টে, আমাদের বহুরূপ রয়েছে, অনেক কিছুই রয়েছে। আমার আবার অক্ষয় কুমার রয়েছে, ন্যারেটিভ আবার কিরকম বলে অরিত্রতে যে হাসিটা দিল, সেই হাসিটার পরে আমার আবার অন্য একটা সিনেমার কথা মনে পড়ছিল, আমি এখন আর নাম করছি না, তাহলে আবার ঝামেলা হবে খুব। রূপম দা তো হাসতেও ভয় পাচ্ছে মনে হচ্ছে, যে হেসে দিলেই গালাগালি খাবো। থামার টিজার নিয়ে কথা বলি, চলো থামার টিজার। এই ভিডিওটার মাঝখানে একটা মিম ঢুকবে, ঠিক আছে? ওই মিমটা এরকম ভাবে সাগর দিকে তাকিয়ে বলবে, মানে আমার এখানে রিয়াকশনটা বসবে, বলে হারামি ও বেটে, ঠিক আছে? এটা বসবে এই জায়গাটা, ঠিক আছে? এটা এরকম একটা অ্যাড করবি কিন্তু মনে করে, পুরো স্ক্রিনটা পজ করে। আচ্ছা, এরপর বসে এই করি বাড়িতে, এডিট করি বসে বসে, সেটাই। চলো থামার টিজার নিয়ে কথা বলি। থামার টিজার দেখে তো দেখো আমার ফার্স্ট রিয়াকশন এটাই ছিল যে রণবিজয় খুব রাগ করবে রশ্মিকা মন্দানাকে দেখে। রশ্মিকা মন্দানা যেভাবে প্রেম টেম করছে, তাতে করে রাগ তো হবেই রণবিজয়ের। আমি একটা কথা একটু সাগর দিয়ে কেটে বলতে চাই,
আমি একটা কথা সাগর নীলকে একটু কেটে বলতে চাই, আমি অডিয়েন্স এটা বলছি, আপনারা ইদানিং সাগর নীলের থাম্বনেল দেখবেন। আমি ওকে একদিন ভয়েস পাঠিয়েছিলাম, অরিত্র থাম্বনেলে লিখছে, লোকে লেখে অমানুষের সোহম, অমানুষ ভাই, লিখছে অমানুষ সোহম। তারপরে না না আমার মাথায় না ওটা আসেনি, যা হ্যাঁ বলো। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা থাম্বনেলে লিখেছে যেখানে হচ্ছে ঝড় বলে একটা ছবি টিজার এসছে বনির, ওখানে লিখেছে এই চুলে বনি শিক্ষক, এই হেয়ারস্টাইলে বনি শিক্ষক। আমার এত হাসি লেগেছে, আমি তারপর ওর ট্রেলারটা দেখার পর জানলাম যে এরকম একটা ছবি আসছে এবং সেই ছবিতে বনি আমার টিচার হয়েছে এবং বনের হেয়ারস্টাইলটা সত্যি দেখবার মতো। লিখেছে এই হেয়ারস্টাইলে বনি আবার টিচার। আবার কালকে একটা কি লিখেছে, মানে ওই রণবিজা রাগ করবে। তো থাম্বনেল গুলোতে যা লিখছে সাগর নীল, সেগুলো দেখলে এমনি হাসি পায়। বল বল। আরে ঝড় বলে সিনেমার আমি আর দেখারই সাহস করিনি, মানে টিজার নাকি বেরিয়েছে, আমি দেখারই সাহস করিনি আর। না ওটাতে সৌরভদাও আছে জানো, ওটাতে সৌরভদাও আছে। সৌরভ প্রচুর জল করে ওটা। তোমাদের একটা মানে বিষয় বলি, সেটা হচ্ছে মেন এক্সপি থেকে একটা নিউজ বেরিয়েছে যে শাশ্বত চট্টোপাধ্যায়ের পরে সৌরভ দাসও বেঙ্গল ফাইলস এর আগেইনস্টে স্টেটমেন্ট দিয়েছে। এবার আমি না লিঙ্ক, মানে এরকম খবর আসলে আমি যে কোনো ভেরিফাই করে দেখি, কমেন্টটা খুলেছে, কমেন্টের লিঙ্কটা দিয়েছে, ওখানে ঢুকে দেখি সৌরভ দাস কমেন্ট করে, সৌরভ দা লিখেছে যে আমি কোথায় এরকম বলেছি প্রুফ দিই। ঠিক আছে, সৌরভ দা কমেন্ট করেছে, করার পরে আবার নিজের প্রোফাইল থেকেও করেছে, ওখানে লোকেরা ঢুকে লিখেছে যে আপনি এটা সত্যি বললেন বা ভেরিফাই করলেন। ঠিক আছে, মানে ওরা সৌরভ দাকে নিয়ে মন গড়া কিছু বানিয়ে পোস্ট করে দিয়েছে এবং ওটাতে কি পরিমাণে লোকে রিয়াক্ট করেছে। না কি বলতো, ওই একটা বাইটে ও বলেছিল যে আমাকে পুরো ছবির গল্প বলা হয়নি, আমাকে চরিত্র সম্পর্কে বলা হয়েছে, এবং শাশ্বত চট্টোপাধ্যায় তাই বলেছে। শাশ্বত চট্টোপাধ্যায় জাস্ট একটা অ্যাডেড বলেছে যে ছবির নাম প্রথমে ছিল দিল্লি ফাইলস, তারপর দেখলাম হঠাৎ করে বেঙ্গল ফাইলস হয়ে গেল, আর এখন একটা চল হয়েছে পুরো গল্প বলে না, জাস্ট বলে। তো এইটা দুজনেই স্টেটমেন্টটা এটাই রেখেছে, বা সেখান থেকে আর কি লোকে ধরে নিচ্ছে যে মানে ওরা গাছ ফেলছে আর কি, এরকম একটা ব্যাপার হচ্ছে, এরকম লোকে ধরে নিচ্ছে। না দেখো, শাশ্বত চট্টোপাধ্যায় একটা খুব ভালো কথা বলেছে যে আমি ইতিহাসবিদ নই। আমার এত পড়ে ফানি লেগেছে যে আমি ক্যারেক্টার করবার আগে সত্যি দেখো অভিনেতাদের, মানে অভিনেতারা প্রফেশনাল হিসেবে কাজ করেছে, ঠিক আছে, এখন সেইটা নিয়ে যদি এত জলঘোলা হয়, মানে সৌরভ দাস আর শাশ্বত চ্যাটার্জির প্রতি যা হচ্ছে আনবিলিভেবল আর কি। না ওরা আবার দুদিকেই কেস খাচ্ছে, ওদিকেও কেস খাচ্ছে, এদিকেও কেস খাচ্ছে, ওরা কিছু বললেও ঝামেলা, কিছু না বললেও ঝামেলা। যদি ওরা এই বলে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা করে আমি মস্তি পেয়েছি, এটাতে সমস্যা। যদি বলে যে আমি শুধুমাত্র ক্যারেক্টার করেছি, তাতেও সমস্যা। ছবিটা কেন করেছি, এতেও সমস্যা। কি মহা মুশকিল বলতো। না না, শাশ্বত চ্যাটার্জি ক্যারেক্টারটা খুব কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, আমি এখন বলছি না, কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। জানো তো তোমরা মানে যে কি ক্যারেক্টার? হ্যাঁ তুমি কি করে জানলে? আরে আমি বিভিন্ন জায়গায় পড়ছি তো, বিভিন্ন জায়গায় পড়ছি তো, খুব কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। হ্যাঁ 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 হ্যাঁ, মানে যে ক্যারেক্টারটা বলা হচ্ছে সেই ক্যারেক্টারটা যদি হয় না, মানে সিরিয়াসলি মানে বাওয়াল হয়ে যাবে, বাওয়াল হয়ে যাবে। আমি বলতে পারছি না এখন, ওটা মানে একজন রাজনীতিবিদেরই, ঠিক আছে, মানে ওটা সন্দেহ হচ্ছে, একটা নাম মাথায় আসছে বারবার। এবার কি শাশ্বত চ্যাটার্জি কি ডায়লগ দিচ্ছিল শুরুতে মনে করে দেখো, ক্যারেক্টারটা আইডেন্টিটি বুঝতে পারবে, ঠিক আছে। তো এটা মানে বিশাল বাওয়াল হবে, বিশাল বাওয়াল হবে, বিশাল বাওয়াল হবে, মানে আনলিমিটেড বাওয়াল হবে আর কি। আমি শুনে না আমি থ হয়ে গেছি যে ভাই এটা কি বলছে। আরে কি হয়েছিল আমি তোমাকে বলছি, কোত্থেকে একটা নিয়েছে। এই বিবেক অগ্নিহোত্রী একটা স্টেটমেন্ট দিয়েছিল অরিত্র, ওটা ভিডিওটা পাবে বিবিসি নিউজে। মালটা বলছিল পার্টিকুলার একজন রাজনীতিবিদকে নিয়ে, ঠিক আছে, রাজনীতিবিদ একটা স্টেটমেন্ট দিয়েছিল, ঠিক আছে, যে চালিয়ে আপনি পাকিস্তান দিখাতে। এটা এখানে বলেছিল, বুঝেছো। আমি আর কিছু বলছি না, তুমি খুঁজলে পেয়ে যাবে। এবার সেই যে জার্নালিস্ট, সে ওটাকে কোট করে একটা নিউজ বানিয়েছিল এবং এটা কিন্তু সত্যি আছে, মানে এইটা কিন্তু বলেছে। এবার মানে ওই ক্যারেক্টারটাকে দেখাচ্ছে। আচ্ছা, এই স্টেটমেন্টটা বিবেক অগ্নিহোত্রীও দিয়েছে এবং ওই মানে নিউজের এটা আমি দেখেছি, মানে এটা সত্যি আছে যে চালিয়ে আপকো পাকিস্তান দিখাতে।
এটা এটা বিশাল। যাই হোক, আমরা থামা থেকে আলোচনা করতে করতে বেঙ্গল ফাইলসে ঢুকে পড়েছি। বেঙ্গল ফাইলসকে নিয়ে তো আরো ভালো হয়েছে। তুমি জানো তো যে গোপাল মুখার্জির যে নাতি, সে অ্যাকচুয়ালি আমার শান্তনু মুখার্জি ওনার নাম, আই থিঙ্ক শান্তনু মুখার্জি না ওনার নাম, কেস করে দিয়েছে। বোধহয় শান্তনু মুখার্জি কেস ঠুকে দিয়েছে। তারপর বিবেক অগ্নিহোত্রী আবার করেছে, পাল্টা জবাব দিয়েছে শাশ্বত চ্যাটার্জিকে, যে এটা বেসিক্যালি মানে আর কি একটা রাজনৈতিক দলের ওয়ার্ডস আর কি, যেগুলো শাশ্বত চ্যাটার্জি বলছে আর কি। এরকম অনেক কিছু হচ্ছে আর কি এই ছবিটাকে নিয়ে। চলবে এটা, তাকে জানা গেল। পুরো ইন্টেনশন আমরা জানি, ওর ইন্টেনশন হচ্ছে যত কন্ট্রোভার্সি করবো তত ছবি হিট হবে, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা ও বুঝছে না যেটা, যে ও এই বেঙ্গলি অ্যাক্টরসদেরকে নিয়ে যতই কন্ট্রোভার্সি করুক তাদের প্যান ইন্ডিয়া লেভেলে ছবিটা হিট হবে না, ঠিক আছে? ও এটা বোকামি করছে অ্যাকচুয়ালি। কিন্তু না না, কি বলতো, বিষয়টা হচ্ছে যে এই ছবিটা ওই একটা সিকুয়াল ভ্যালু, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তো আছে। আর ছবিটা দেখো, বিবেকানন্দ আমার মনে হয় কি যে ছবিটা ভালো বানাবে, এইটা আমার মনে হচ্ছে, ট্রেলার থেকে মনে হয়েছে। এবার দেখা যাক বাকিটা। তো সেই জায়গা থেকে বক্স অফিসে সফলতা পাওয়ার চান্স আমার তো মনে হচ্ছে খুব বেশি আর কি। দেখা যাক। কিন্তু ব্যাপার আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে বিবেক অগ্নিহোত্রী অ্যাকচুয়ালি যোগাযোগ করা উচিত ছিল। যখন তুমি ডিরেক্ট নাম নিয়ে করছো, যোগাযোগ করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। করেনি, এখন কি বলা যাবে। যাই হোক, চলো আমরা থামার টিজার নিয়ে কথা বলি। খুব সিরিয়াস হয়ে যায় এই সমস্ত সিনেমা নিয়ে আলোচনা করলে, তখন আর কখনোই। আমি 1 মিনিট ভিডিও থেকে বেরোচ্ছি, আমার সবাইকে খুব আটকে আটকে যাচ্ছে মনে হচ্ছে ভিডিওটা। তুমি তাহলে বেরিয়ে আবার আমি বেরিয়ে 1 মিনিটে জয়েন করছি, সব একটা পজ হয়ে রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমরা তখন কথা বলি। রূপম ঢুকু। আমার টিজার আমার ভালোই লেগেছে, আমার টিজারটা বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিংই লাগছে। লাভ স্টোরি ওরা ঢুকিয়েছে, একটা গথিক রোম্যান্স ওই জোনের মধ্যে খেলছে, সেটা ভালোই লাগছে। প্লাস আমি একটু গল্পটারও প্রেডিকশন দিয়েছি যে প্রথমে রাশমিকা থাকবে, ওই অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ার হবে। এই আয়ুষ্মান পুনর্জন্মেরও একটা কনসেপ্ট থাকতে পারে, জানো তো? বিকজ দেখো প্রথম দিকে যে ডায়লগটা দিয়েছে যে তুই মেরে বিনা রেহে পাएगी 100 সাল তক, তখন বলে যে না এক পল ভি নেই রেহে পাऊंगी, তো মাইট বি হয়তো পুনর্জন্ম হয়েছে আয়ুষ্মানের। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, ওই প্রথমে দেখবে একটা বিয়ার অ্যাটাক হয় আয়ুষ্মানের উপর, তারপরে দেখবে রাশমিকা ওকে বাঁচাচ্ছে করছে, তারপরে হয়তো প্রেম হবে, তারপরে হয়তো একটা পয়েন্টের পরে ওকে ও কামড়ে দেবে, ও ভ্যাম্পায়ার হয়ে যাবে, তারপরে নওয়াজের সাথে লড়বে। এরকম টাইপেরই গল্প হবে বলে আমার মনে হচ্ছে। তুমি এমন ভাবে বললে কামড়ে দেবে। যাই হোক, রূপম নিজের পাওয়ারটা ট্রান্সফার করে দেবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, সব ঠিক আছে। রূপম দা এবারে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তার রূপম দা যেটা অরিত্রদা বলছিল সেটা হচ্ছে কামড়ে দেবে। বলো কামড়ে দেবে থেকে কন্টিনিউ করো অরিত্রদা। হ্যাঁ না, আমি বলছিলাম যে গল্পের একটা পয়েন্টে থামাতে, মানে রাশমিকা হয়তো প্রথমে ভ্যাম্পায়ার থাকবে, আয়ুষ্মান নর্মাল হিউম্যান বিং থাকবে, এবং ওকে মানে একটা টাইমের পরবর্তীতে নিজের পাওয়ারটা ট্রান্সফার করে দেবে। আর ভ্যাম্পায়ার তো পাওয়ার ট্রান্সফার করতে পারে থ্রু বাইট। এইভাবে বললে আমরা গল্প শুনবো না, বলতে হবে যে রাশমিকা আয়ুষ্মানকে কামড়ে দেবে, এইটা বলতে হবে। এটা বলো, তারপর আমরা গল্প শুনবো। ওকে কামড়ে দেবে, তো তারপরে ও ভ্যাম্পায়ার হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের দিকে শর্ট আছে, লাল হয়ে যাচ্ছে চোখটা। তো এই টাইপের গল্প হবে। স্কেলও বেশ বড় করেছে, খরচা করেছে স্কেল। মানে খালি ওরা কি বলতো, আমি না একটা জিনিস আমার মনে হয় হরর কমেডি ইউনিভার্সের ক্ষেত্রে, যে ওদের যে বিষয়বস্তুগুলো ওরা চুজ করে সেগুলো যতটা ভালো, এই কমেডির চক্করে না জিনিসটা একটু ডাইলিউট ডাউন হয়ে যায়। তুমি দেখবে মুঞ্জিয়াতে একটা সিরিয়াস ডেডলি দারুণ হরর ছবি হতে পারে, কিন্তু ওরা এই যে কমেডিটা ঢুকিয়ে যে সত্যরাজের ক্যারেক্টারটাকে দিয়ে, ওটাতে না কোথাও কি ছবিটার বিষয়বস্তুটা কোথাও একটু পড়ে যায়। এইটা আমার মনে হয়েছে, ঠিক আছে? এবার এই থামাও বলতো, জলি এলএলবি 3 এরও কিন্তু, জলি এলএলবি 3ও যে করছে এটা, কিছুক্ষণ আগে বলছিলাম, তার পেছনে কারণ কিন্তু বক্স অফিস এখন আনতে গেলে তোমাকে এটা করতে হবে। নাহলে জলি এলএলবি 3 কিন্তু জানা গানা মানার মতো ছবি হতে পারে, যেটা পৃথ্বীরাজের যে ছবিটা ছিল। কিন্তু ওরকম সিরিয়াস ছবি করলে এখানে চলবে না। বিষয়টা হচ্ছে এইটা, যে কারণে হরর কমেডি ওরা বলছে পিওর হরর ছবি। হ্যাঁ, দেখো না, শয়তানের মতন, দেখো শয়তান করতে হয়েছে কারণ রিমেক ছবি, ঠিক আছে, বাসের স্ক্রিপ্টটা ভালো ছিল, ওরকম স্ক্রিপ্ট তাহলে লিখতে হবে, তাহলে হবে। এইটা হচ্ছে বিষয়। আমার মনে হয় শুধু হররের বক্স অফিস এবং হরর কমেডির বক্স অফিসের মধ্যে পার্থক্য আছে। হরর কমেডির বক্স অফিস দিবে, আর হররের বক্স অফিস কিন্তু লিমিটেড একটা জায়গায় গিয়ে মানে থেমে যাবে। বাট হরর কমেডি অনেক, কারণ লোকে জানে যে ওর যে হররটা না, সেটা আমাকে মানে হালকা ধাক্কা দেবে, ওটা ভয় পাওয়া যাবে। হররে কি তোমাকে ভয় পাইয়ে দিতে পারে, তোমার ঘেন্নাও লাগতে পারে। আর হরর কমেডি টার্গেটই ফ্যামিলি, টার্গেটই বাচ্চারা
আমাকে একটা কথা বলো, এই যে ভার্সের যে পার্ট 2টা হিন্দিতে রিলিজ করে আছে, তাহলে এবার শয়তান 2 বানাবে কি করে অজয় দেবগন? না, ওকে আলাদা করে কিছু আনতে হবে, গল্প সম্পূর্ণ আলাদা আমার স্টোরি। মনে হয় এছাড়া উপায় ও নেই। কোথাও একটা ঝামেলা করে দেবে, হিন্দি রিলিজ আটকে দেবে, কিছুটা করে দেবে। ও যা হারামি না মাল, না না কিছুটা করে দেবে। না না না, বাস দেখো, মেকাররা যদি চায়, বাসের মেকাররা যদি বোকা না হয়, তাহলে তারা আনবে, ঠিক আছে? মানে হিন্দিতে যে করে আনবে, অজয় দেবগান যাই চেষ্টা করুক পারবে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যদি সেটা হয় তাহলে হাই চান্সেস রয়েছে যে শয়তান 2 কেস খাবে। মানে ধরে নাও Because প্রথম 3 দিন, ওরা নিজেরা যেটা বক্স অফিস লিখবে করলো হয়তো। হ্যাঁ, ওটাই আমি বলছি যে ওরা নিজেরা যেটা লিখবে ওটা মানে ভার্সেস স্ট্যান্ডার্ডের হবে না, বিকজ হবে না। হবে না। রাইটিং টিম তো আমি দেখে নিয়েছি এতে না, মাতে, যে কিরকম ওরা লেখে হরার, তো ওখানেই বোঝা যাচ্ছে। দেখা যাক অজয় দেবগান কি করে। অজয় দেবগনের প্রোডাকশন একটা রাইটার আছে, ওর নাম হচ্ছে আমিল কিয়ান খান, ও দৃশ্যম 2 তুমি লিখেছে। ইন্টারভিউ করেছিলে, তুমি হ্যাঁ, ইন্টারভিউ করেছিলে তো? ও কলকাতার ছেলে, জানো তো, মানে নন বেঙ্গলি বাট কলকাতারই ছেলে, এখন বম্বেতে হুম। থাকে। আমি ইন্টারভিউ করেছিলাম একসময়, ভালো ছেলে, আমার সাথে প্রায়শই কথা হয়। হুম। তা তোমাকে গালাগালি করে না, যে তুমি বলছো ওদের রাইটিং টিমের অবস্থা দেখে নিয়েছি? তোমাকে তো ইনবক্সে গালাগালি করবে যে তুই আমাদের রাইটিং টিমকে নিয়ে খারাপ বলছিস, আবার আমাকে মেসেজ না, করছিস। না, না। আমার রিসেন্টলি এর সাথে কথা হলো, সুদীপ কার শর্মার সঙ্গে? সাথে। সুদীপ শর্মা আচ্ছা আমার খুব পছন্দের আচ্ছা রাইটার। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো এটা কি হয়, ওনাকে তো মানে আমি তো কথা বললেই আমি পুরো ফ্ল্যাটার হয়ে গেছি, আরে সাবাস, কি লোক ভাই, এমন স্ট্যান্ডার্ডে কাজ করেছে। হ্যাঁ। বললাম আমি এখন একটু ব্যস্ত আছি, আমি কটা দিন পরে আমরা করতে পারি। আমি বাহ ইন্টারভিউর জন্য আর কি বাহ। অ্যাপ্রোচ করেছি বেসিক্যালি। হুম হুম। তো হ্যাঁ, ও চলো তাহলে অ্যাকচুয়ালি একটা ওই ভালো ভালো ইন্টারভিউ আসছে। কোহরা সিজন 2, না না এখন কিছু ফিক্সড হয়নি, কোহরা সিজন 2টাও ডিরেক্ট করেছে নিজে, তো ওটাতেও ব্যস্ত আচ্ছা আছে আর কি। আচ্ছা আমার আচ্ছা। অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্ট আছে বান্দার বলে সিনেমাটা নিয়ে, বিকজ ওটা অনুরাগ কাশ্যপ ডিরেক্ট করছে আর সুদীপ শর্মা লিখেছে। হুম আমি ওটা নিয়ে হুম জানতে চাই, ওটা বিষয়বস্তুটা মানে সাবজেক্টটা জানি, বাট হুম। মানে ছবিটা কিরকম হবে ওটা আমার দেখার খুব ইন্টারেস্ট, যে কি হয় এবারে, অনুরাগ কাশ্যপের থেকে ভালো ছবি পাই কিনা। দেখা যাক, দেখা যাক। না আমরা কিন্তু আজকে মানে ছড়িয়ে ফেলছি কিন্তু। আমরা এতে ফিরে যাই একটুখানি, থামাতে। থামা নিয়ে তো রূপম দা বললেই না, থামা নিয়ে রূপম দা বলো। হ্যাঁ, বলো রূপম, বলো। রূপমকে বলতে না আমার দিলে বহু গালাগালি খাবো আমরা। আরে দিন বলতে দিত না, এখন এত বলতে দেয়, আর বলতে মানে আমার মনে হয় একটু কম বলি। আমার বলো বলো বলো। টিজার ভালো লেগেছে, তবে আমার নওয়াজের লুকটা প্রথমে পোস্টারে দেখে না উপেন্দ্রার মতো মনে হচ্ছে, আরে সারা কি লাগছে, কিন্তু টিজারটা শেষ হতে হতে আমার নওয়াজকে অতটা ভালো লাগেনি। এবার হুম নওয়াজ হেভি অ্যাক্টর, মানে এই ছবিতে নওয়াজ না হেভি করে দিতে পারে, কিন্তু আমার কেন জানি না নওয়াজকে দেখে মনে হচ্ছে কি হাউসফুল পরে মালটা করেছিল না, এই আমার মাথার উপর হাত ফাত তুলে কিসব করতে ওরকম লাগছে বলে আমি না নওয়াজকে দেখে খুব একটা কনভিন্সিং নই। আমার ভাল লেগেছে হচ্ছে পরেশ রাওয়াল আছে, কমেডি হেভি হবে, এবং প্রহ্লাদ চা আছে, ওই ফ্যাজাল, তো এই দুজন আছে এদের থেকে আমি খুব খুশি। আর রাশ্মিকাকে যতই ভালো বলুক, আমি এখন রাশ্মিকাকে ভালো বলতে চাইছি না, তার কারণ আমি শিওর ছবিতে রাশ্মিকা এমন ভাবে সংলাপ বলবে আমি হলে অর্ধেক বুঝতেই পারবো না। এরকম ভাবেই ওর ছবি, হিন্দি ছবি যখন দেখি কিরকম ভাবে কথা বলে আমার বুঝতে সমস্যা হয়। কিন্তু এই ছবিটা না আমার মনে হচ্ছে কি, মানে অনেকগুলো টাইম লাইন থাকবে, যেহেতু 100 বছর, দুবার প্রেম হবে না, মানে একটা জায়গা রয়েছে যেখানে রাশ্মিকার প্রথমে যে কাস্টিউমটা সেটা তো মানে একদম পুরনো বোঝা যাচ্ছে, একটা কাস্টিউম পরে রয়েছে আয়ুষ্মান, সেটা পুরো ঝিলঝিলে, মানে ওই মুকুন্দার টাইমের মনে হয়। তো এই ছবিতে মেবি 2-3 টাইম লাইন থাকবে, যে এদের ভালোবাসাটা বারংবার জেনারেশন ওয়াইজ এসেছে এবং সেটা শেষ হয়েছে, আবার এসেছে, কিন্তু বারংবারই এই ক্যারেক্টারটা অপেক্ষা করে যায় ওর জন্য রাশ্মিকা। কিন্তু একদম শেষে রাশ্মিকা যেটা করবে, সেটা অরিত্র বললো, যে এমন একটা কিছু ঘটনা ঘটবে যে যেখানে এও ভ্যাম্পায়ারে ট্রান্সফার হয়ে যাবে। আর একটা জিনিস আমার হেভি হেভি লেগেছে, সেটা হচ্ছে ওই একটা হোর্ডিং ধরে রাশ্মিকা ঝুলছে, এবং যেটা জেনারেলি হয় কি যে হিরো নায়িকাকে হোল্ড করে, এখানে হচ্ছে নায়িকা হিরোকে হোল্ড করছে, এটা আমার বেশ বেশ ভালো লেগেছে। আর ভিজুয়ালস ঠিক আছে ভালোই, সেটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটা লাভ স্টোরি এপিক সাগা ফাগা হবে এরকম একটা টাইপের করছে ভালো। তো আমার এটা দেখে অ্যাটলিস্ট মানে পুরো কমেডিতে যায়নি, মানে এটা ভালো লেগেছে, তো ভালো লেগেছে আমার। আর ওরা আইটেম সংও দিয়েছে, ওটা তো এখন কমন হয়ে গেছে, ওদের সবেতেই একটা করে আইটেম সং থাকবে, এবারে মালাইকা আরোরাকে হ্যাঁ, নিয়েছে।
তবে মালাইকা আরোরার যেটা বিষয়, মালাইকা আরোরা কিন্তু ভালো ডান্সার, তো ভালো ডান্সারকে নিলেও আমি ঠিক আছে, কিন্তু যাকে আমি তো বুঝেই পেলাম না, মুঞ্জার যে আইটেম সংটা ওটা ছবিতে কেন, মানে ওটা যদি না থাকতো কি হতো, কিন্তু তামান্না না ভাটির ওটা আইটেম সংটা ঠিক আছে। না ওটা একটা কি বলতো, ওটা ওটা লিরিক্স যদি দেখো, ওটা ছবিটার যেটা সাবজেক্ট সেটাকে কাইন্ড অফ আর কি মানে একটু রিফ্লেক্ট করে ওই আইটেম সংটা আর কি। ঠিক আছে, ওটা একটু আছে ব্যাপারটা। এবার সেটা তুমি বলতে পারো যে মানে প্লটে ডেফিনেটলি দেখো একদম লাস্টে আসলে না এলেও কিছু অসুবিধা কিছু ছিল না। তবে ওই আর কি মানে এখন ছবি আমি ওই আইটেম সংটা পক্ষে, তার কারণ হচ্ছে ওই আইটেম সংটা আমার খুব ভালো লেগেছে। তো যে না ব্যাপার আইটেম সং আমার ভালো ওই লেগেছে আইটেম সেইটা সংটা, থাকুক ছবিতে। ব্যাপারটা যেটা মার্কেটিং এর জন্য কাজে লাগে বেসিক্যালি, ওটা হ্যাঁ, না মার্কেটিং আমার আমার শারবারি বাগের কনফিডেন্স ওই আইটেম সংটাতে ব্যাপক লেগেছিল। মানে নতুন অভিনেত্রী কিন্তু তারপরে ওর যে কনফিডেন্সটা সেটা মানে কমেন্ডেবল জব আর কি। সবার মধ্যে কিন্তু কনফিডেন্সটা থাকে না, মানে আইটেম সং কিন্তু আমার মনে হয় যে কনফিডেন্সের ব্যাপার আর কি। কারণ আশেপাশে আমার মনে হয় যে চিকনি চামেলি যদি দেখো মানে ক্যাটরিনা ওরকম ভাবে ডান্স করছে আর আশেপাশে বেসিক্যালি কি দেখা যায় যে ক্ষুধার্ত পুরুষ এরা সবাই, ওটা ওটা সেট আপটাই ওরকম। এবার তাদের মধ্যে থেকে ওরকম একটা পারফরমেন্স দেওয়া মানে সেটার জন্য একটা মানে ক্রাফট চাই। আইটেম সং মানে সবাই অন্যদিকে মানে ক্রাফটি বিষয় কিন্তু আইটেম সং, তো সেইটা আমার মধ্যে শারবারি ওয়াগের মধ্যে রয়েছে আর কি। আমার এখানে একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমি বহু আগে সাগরের একটা, মানে আমার সাথে না কোনো কথায় কথা যে আদিত্য চোপড়া শারবারি বাগ এরকম একটা কিছু বলেছিল, তো আমি না আদিত্য চোপড়ার যে চোখ দুটো, ওই চোখ দুটো এখন সাগর নীলের চশমার পিছনে দেখতে পাই, ভালো লাগে ব্যাপারটা। ঠিক ঠিক, না আদিত্য চোপড়া ভালো ভালো হিরোইন তোলে। অনুষ্কা শর্মাকে আদিত্য চোপড়া লঞ্চ করেছিল। বানি কাপুর খুব ভালো না? লঞ্চ করেছিল, বানি কাপুরকে না বানি কাপুরকে তো অন্য ব্যাপার ছিল না, বানি কাপুরের ব্যাপারটা অন্য। সেটা শারবারি বাগের ক্ষেত্রে নেই, তোমায় কে বলেছে? তুমি দেখতে গেছো? আচ্ছা 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 আচ্ছা, তুমি সেইটাও একটা বিষয়, সেটাও একটা বিষয়। চলো আমরা এরপরে কি নিয়ে আলোচনা করব বলো। তারপর দেখলে কোন দিন বেরোলো যে তৃপ্তি ডিমরি সন্দীপ রেড্ডি বাঙ্গার গার্লফ্রেন্ড হয়ে গেছে, দেখবে কোন দিন খবর এলো। এই সন্দীপ রেড্ডি ভাঙা বিবাহিত লোক, একটা ছেলে আছে অর্জুন নাম আবার, তারপরে তুমি এরকম বলছো? আরে ভাই তাতে কি আছে, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইটাই ব্যাপার, তাই না? ওটা ওরা কিছু দেখেন না, ও ঠিক আছে। দুটো ছবিতে ব্যাক টু ব্যাক কাস্টিং করে দিয়েছে মানে কিছু ব্যাপার আছে। এই সিনটার পরে আমার এখানকার একটা ঘটনা মনে পড়ছে এখন। আমি কিন্তু বাংলা সিনেমার কথা বলিনি, আমি বাংলা সিনেমার কমেন্ট করেছি। আমরা কিছু বলিনি, আমরা কিছু জানি না। না আমি এখানে বললাম আমার কিছু জানি, এখানে সবাই আমার খালি এরকম নয়, এখানে এখানে কিচ্ছু হয় না, এখানে সবাই ভালো, এখানে সবাই ভালো, তোমরা হাসলে তো হবে না। ঠিক ঠিক ঠিক। আমরা যা গালাগালি দেবো বলিউডকে দেবো, বলিউডকে দেবো, সাউথকে দেবো। আরে আরে একটা ছেলে জানো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, বলছে দাদা তুমি বুঝতে পারছো না কামাল হাসানের প্রোডাকশনের লোকেশ কেন বারবার কাজ করছে? আমি বললাম যে কেন ভাই? বলছে ভাই ওর তো শ্রুতি হাসানের সাথে চক্কর চলছে, এইসব লিখেছে। না এটা কি সত্যি? হতে পারে, হতেই পারে। এটা না মানে এই রুমারটা না, এইটাকে নিয়ে না খিল্লি হতে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু লোকেশের বিয়ে টিয়ে হয়ে অবশ্য বিয়ে হলেও তো এখন করে, যাই হোক সেটা আলাদা বিষয়। সে তো শ্রুতি হাসানের সাথে তো ধনুষেরও প্রেম ছিল, তো ধনুষের কি তখন বিয়ে হয়নি? ও ধনুষের তো বিয়ে তো রজনীকান্তের মেয়ের সঙ্গে ছিল না? সে তো অনেকদিন আগে থেকেই হয়েছিল, বাট মাঝে এখন তো মুনালের সঙ্গে প্রেম করছে। আপনারা খালি একজন বিবাহিত পুরুষ একজন এরকম বড় মানে এত বছর ধরে টিকে থাকা একটা প্রেমিকের সাথে তাকে কিরকম ভাবে প্রলোভন দেখাচ্ছে এই অ্যাফেয়ারে। আরে এই কি গল্প, তা আমরা কি এইসব এইসব ফিল্ম ইন্ডাস্ট্রি কেচ্ছা নিয়ে একটু আলোচনা করবো না কি রে বাবা? আলোচনা করতেই পারি। সাগর নীলের মুখ লালসা দেখুন, লালসা চকমক চকমক করছে। ঠিক আছে ঠিক আছে, যাই হোক লোকেশের ওটা বলছে, লোকেশের ওটা জানি না মানে সত্যি কিনা, বাট বলছে যে এই নাকি চক্কর, এই নাকি ব্যাপার, তাই জন্য লোকেশ গিয়ে মিউজিক ভিডিওতেও অ্যাক্টিং করছে। আমার মনে হয় না,
আমার মনে হয় না যে এইটা কারণে, এটা খুব বাজে। তবে লোকেশ কামাল রজনী ছবিটা নিয়ে কি তোমাদের বক্তব্য শুনি? আমি তো অরিত্রদার রূপম দা আলাদা ভিডিও করেনি, অরিত্রদা করেছে দেখলাম, অরিত্রদার ভিডিও। আমার আর অরিত্রদার বক্তব্য মোটামুটি কাইন্ড অফ সেম। রূপমদার কি বক্তব্য শুনি? কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে এইটাই যে এই মুহূর্তে কাইতি টুই করা উচিত ছিল, তার কারণ ওটা মানে ওটাই ও করবে বলেছে কুলির ইন্টারভিউ, এই কয়েকদিন আগে যে সমস্ত ইন্টারভিউ ড্রপ হয়েছে সেখানেই ওর বক্তব্য রয়েছে সেটা। এবার তার পরবর্তীতে হঠাৎ করে এই চেঞ্জটা কেন? মানে তার মানে কি একটা ফিল্ম মেকারের কি মানে সুপারস্টারদের সঙ্গে কাজ করাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে। তারপর অনেক জায়গায় আমি সোশ্যাল মিডিয়াতে যেটা বললাম সেটা হচ্ছে এটা যে লোকেশ নিজেও জানে যে যদি একবার এলসিউ এর ছবি এই স্ট্যান্ডার্ডের হয়ে যায় তাহলে ওর যে পুরো কেরিয়ারটা সেটা আর কি চাপে পড়ে যাবে, যে কারণে ও ওটাকে যত পারছে পোস্টপন্ড করে অন্যান্য বড় বাজেটের ছবি বানাতে থাকছে। কারণ এর পরেও যদি খারাপ ছবি হয়, ধরে নাও সেটা এলসিউ এর পার্ট হলো না রজনী কামালকে নিয়ে, তারপরেও কিন্তু লোকেশকে ট্রাস্ট করবে এবং ওর এলসিউ এর ছবি হলেই সেটা আবার বক্স অফিসে একটা হিউজ নাম্বার, একটা হিউজ ওপেনিং নেবে, যে কারণে কাইথি টুটাকে আর কি পেছোতে থাকছে। তো এইটাও একটা আমি বললাম যেটা যেটা কোথাও একটা খুব একটা ভুলভাল যুক্তি আমার মনে হয়নি। না দেখো, এইটা বেসিক্যালি আমি বুঝতে পেরেছি, এই রেড জায়ান্টস ফিল্ম যারা আছে না, উদয়নিধি স্ট্যালিনের প্রোডাকশন হাউস, ওরা বেসিক্যালি এরকম একটা কম্বিনেশন চাইছে। এবার দেখো ওরা যা খুশি তাই করতে পারে, ওদের বিশাল পয়সা, তামিলনাড়ুতে পাওয়ার সব থেকে বেশি। কোনো ছবি রিলিজ করতে গেলে রেড জায়ান্টস এর তোমাকে নিতেই হবে। তো রেড জায়ান্টস চাইছে রজনী কামালকে নিয়ে ছবি করতে। এবার নিশ্চয়ই ওদের পিছনে কোনো উদ্দেশ্যও থাকতে পারে, কোনো পলিটিক্যাল কিছু ঢোকাতেও পারে তার মধ্যে, সেটাও হতে পারে। দেখা যাক কি করে আর কি। বাট আর এই ছবিটা নাকি ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়ে যাবে, মার্চ থেকে শুটিং মানে ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুটিং শুরু হবে, আর ডিসেম্বরের মধ্যেই রিলিজ হয়ে যাবে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম। এখন নাকি স্ক্রিপ্টের কাজ শুরু হয়ে গেছে, আর ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে, আর ডিসেম্বরের রিলিজ। তাই নাকি? এটা কি মানে এটা মানে যে যারা যারা তামিল মিডিয়ার ট্রাস্টেড সোর্স থেকে রিপোর্ট দেয় তাদের ওখানে পড়ছিলাম। এটা হলো তো চাপ আছে। তার মাঝখানে লোকেশ আবার অক্টোবর থেকে শুটিং করবে নিজের সিনেমাটা, মানে যেটাতে ও হিরো হয়েছে, আরুণ ম্যাথুরের সাথে। হ্যাঁ আমি বুঝলাম না এটা লোকেশের কি প্রয়োজন ছিল হঠাৎ করে আবার অভিনেতা হওয়ার, এই জিনিসটা আমার ঠিক পছন্দ হলো না। না দেখো একজন সে একটা হতেই পারে, মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আর কি ছবিগুলো নিয়ে একটু চাপ হয় আর কি, যে ছবিগুলো কিরকম বানাবে এরপরে সেটা নিয়ে একটা এ হয়। রূপম দা বলো, রূপম দা বলো। আমার খুব বেশি কিছু বক্তব্য নেই বিষয়টা নিয়ে, এই কারণে ভিডিও বানাই। মানে কিছু টপিক হয় না যেখানে বক্তব্য থাকে না, আমার এটা নিয়ে খুব কিছু বক্তব্য নেই। আমার মনে হয় ইটস ভেরি আর্লি টু সে যে লোকেশ ছবিটা বানালে ছবিটা খারাপ হতে পারে। কারণ যতই বলি আমরা ছবিটার কাজ পরের বছরই শুরু হয়ে যাবে, আমরাও জানি এটা আস্তে আস্তে যদি আসেও লোকেশের যে ছবিটাই আসবে পরবর্তীতে সেটা 26-এর এন্ডে না 27-এ আসবে, টাইম তো লাগবে, 2-2.5 বছর তো লাগবেই। তবে কোথায় কি বলছো, লিও কত 10 মাসের মধ্যে শেষ করেছে লিও 23-এ আসলো, তারপরে কুলি দেখো 25-এ আসলো, সেটাই সেই হিসেবে বলছি যে গড়ে 2 বছর লাগবে একটা ছবির থেকে আরেকটা। লিও আর কুলির মধ্যে ডিফারেন্স আছে, এবং সেটা হয়েছে তার কারণ হচ্ছে এতগুলো স্টারের ডেট অ্যাকোমোডেট করার জন্য, ঠিক আছে। কিন্তু পরেরটাও তো মাল্টি স্টার, দুজনই তো। রজনী কামাল হাসানের হাতে এখন আর কি কাজ আছে? সব ছবি ফ্লপ করে গেছে, সব বাকি ছবি বন্ধ হয়ে গেছে, কোনো ছবি হাতে না। ব্যাপারটা হচ্ছে এইটা যে দেখো 2 বছর ধরে টাইম নিয়ে যদি কুলি আসে, তাহলে এরপরও যদি 2 বছর টাইম নেয় তাহলে সেটাও ভালো ছবি হবে, গ্যারান্টি নেই। তো দেখা যাক। দেখো লোকেশের উপরে মানে একটু একটু ডাউট এসছে আর কি, ট্রাস্ট করি না তা নয়, একটু ডাউট এসছে, এই হচ্ছে ব্যাপার। ডাউট তো ডেফিনেটলি আমারও এসছে। আমার মনে হয় কি বলতো, এটা যদি কোনো একটা সিনেমার রিমেক হয় হলিউডের কোনো ছবি, তাহলে ঠিক আছে। হলিউডের কোনো ছবি নিয়ে রিমেক করলো তাহলে ঠিকঠাক হবে, যেরকম লিওর ক্ষেত্রে ছিল। এখন একটা ছবি না, কারণ আমার মনে হয় যে ওর একটা ছবি খারাপ হয়েছে, ঠিক আছে কুলি, কারণ আমি তো নিজে আমার লিও সিনেমা হলে কিছু প্রবলেম লেগেছিল লিওতে, বাট লিও আমার ভালোই লেগেছে, ওভারঅল ভালোই লেগেছে। সে যাই লিওকে আমি কখনোই খারাপ ছবি ধরতে পারছি না, আর বাদ বাকি ছবিগুলো তো ভালো লেগেছে। তো একটা ছবির জন্য আমি এখনই খুব জাজমেন্টাল বেশি হচ্ছি না যে লোকেশ, কারণ নেলসন সে বিস্ট বানানোর পরে জেলার দিয়ে ফিরে এসছে আবার, আমার তো বিস্ট পোষাই একদম পোষায়নি, এবং আমার মনে হয় বিস্ট আরো বাজে ছবি, বাট তাও জেলার তো ভালো বানিয়ে দিয়েছে।
এবার দেখার যে ওর জেলা একটু কেমন হয়, কিন্তু আমি এখনই লোকেশকে নিয়ে খুব বেশি কমেন্ট পাস করতে চাইছি না। আমি এখন এখন তামিল সিনেমা ফ্যান্সরা যে নেলসনকে খুব প্রশংসা করছে, যে নেলসন অ্যাটলিস্ট রজনীকে ভালো প্রেজেন্ট করেছিল এই সেই। কিন্তু যদি জেলার 2 কালকে মানে বাজে হয়ে যায়, তাহলে যা গালাগাল খাবে ও। আর আমি খালি ভাবছি যে ভাই লোকেশ, নেলসন এদেরকে নিয়ে সব বাচ্চারা লড়ছে, শঙ্কর যেভাবে দুটো ছবিতে প্রেজেন্ট করেছে রজনীকান্তকে, আজ অব্দি কেউ ম্যাচ করতে পারলো না। শিবাজি দা বস আর রোবট, আজ অব্দি কেউ ম্যাচ করতে পারেনি ওই দুটো। ওই স্ট্যান্ডার্ড কেউ ম্যাচ করতে পারবেও না, দেখে নিও তুমি যত বড় ডিরেক্টর চলে। দেখো শিবাজিদা বস্তু আমি মনে করি হচ্ছে যে মানে আলটিমেট মাস আর কি, মানে আলটিমেট মানে একটা আলটিমেট, মানে একটা কিছু মানছেই না আর কি। একটা স্টারডাম কিভাবে ইউজ করতে হয় গল্পের মধ্যে, গল্পটার মধ্যে কিছু নেই কিন্তু ছবিটার মধ্যে পুরোটাই হচ্ছে ওর স্টাইলাইজেশনটাকে ইউজ করেছে, ওই জন্য ছবিটার নামও শিবাজি, এটা রজনীকান্তের অ্যাকচুয়াল নাম। তো সেটাই আর কি মানে এক্সট্রা অর্ডিনারি। আর 100 বার দেখলেও তুমি রিওয়াচ করতে পারবে। আমার ছবিটার ওই সিনটা হেভি লাগে। অরিত্র একবার রিক্রিয়েট করে দেখাচ্ছিল, অরিত্র ডায়লগটা মনে থাকলে বলো তো, ওই অটোটা কিরকম ভাই যেতে বলবে, অটোটা যাবে ঠিক আছে, এদিকে বলবে যে আমি যে টাকাটা তোর থেকে ওটা থেকে কেটে নি। কি সব ডায়লগ হেভি লাগে, কেউ হিলা ডালা না সারা swag। প্রথমে ওকে ডাক্তার বলে সাপ বুলা रहा है, मैंने उसे बुलाया है, वहां से बैठो सांप को भजिया दो। তারপরে বলে तुम्हारे पास 200 करोड़ के ब्लैक मनी है तो क्या चाहते हो, 100 मुझे दे दो, आधा तुम्हारा आधा मेरा, वरना पूरा इनकम टैक्स का। মামা মামা এদিকে অর্ডার নিয়ে যাচ্ছে, তারপরে দাঁড় করায় দিয়ে আবার সিটি মারে, আবার পিছিয়ে আসে। তখন বলে तुम जानते हो वेलू कमिश्नर को फोन करो। अरे आदि कॉमेडी वॉमेडी तो नहीं कर रहे हो, ब्लैक मनी है कैसे बताओगे। তারপরে সবকিছু করার পরে বলে कितना हो गया बच्चे, बोले 20 रुपए, बोले दे दो आदि मेरे 100 करोड़ में से काट लेना। বলে তারপরে কয়েনটা নিয়ে এরকম করে দিয়ে ঢুকিয়ে নেয় পকেটে। তারপরেই তো ওই সিনটা আছে যেটা টাকাটা নিতে যায়, ও ধরে নেয় সবাই মিলে, তাই বলে মুন্না ঝুন্ড মে তো সুয়ার আতে হ্যায়, শের আকেলা। হেভি হেভি শিবাজিদা বস হেভি সিনেমা। আর জেলার 2 এর কথা কিছুক্ষণ আগে, হ্যাঁ বলো। ওটার একটা আমি নোংরা মিম দেখেছিলাম, মানে যারা মিমার তারা যে কিভাবে বার করে, দেখবো ছবির একদম ফাইনাল ক্লাইম্যাক্স জায়গা আছে যেখানে হচ্ছে একটা কালো রড আছে না, ওই রডে হচ্ছে রজনীকান্ত তেল মাখাবে। তা এত হারামি কি করেছে, ওই তেল মাখানোটাকে দুবার করে তুলেছে, একবার তুলছে একবার নামাচ্ছে, তুলছে আর নামাচ্ছে। আর এদিকে যে আদি ওর মুখটা এরকম করে দিচ্ছে, মানে ওটা কি যে নোংরা বানিয়েছে, আমি খালি দেখে উড়ে গেছে ভাই, এটা এটা এপিক। ওটা ওইটা নিয়ে মিম হতে পারে ভাবতে পারিনি। আরে আজকে এই যে এর কথা হচ্ছিল যে দ্য বাস্টার্ড অফ বলিউড, ওখানে রাঘব জুয়েলকে দিয়ে কি করিয়েছে, আমি সিনটা দেখে ভাবছি যে ভাই এটা কি সিন দেখালো ভাই। নোংরা খিল্লি করে দিয়েছে ওইটা, ওটা এক্সপেক্টই করিনি ভাই, যাচ্ছে তাই করে দিয়েছে ওটা। আর একটা ট্রেলার ভুলে, সেটা হচ্ছে বহুরূপের ট্রেলার, বহুরূপ। বহুরূপের ট্রেলার নিয়ে আসছি, জেলার 2 মিঠুন দাও থাকতে পারে, আপডেট এসছে। থাকতে পারে না, থাকছে, মিঠুন দা নিজেই বলেছে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নিজেই ইন্টারভিউতে বলেছে জেলা 2 তে আছে। আমি চাই একটা মানে হেভি করে নেলসন প্রেজেন্ট করে দিক, ঠিক আছে, কারণ মিঠুন দাকে আমাদের দেখার ইচ্ছা, বাংলা সিনেমাতেই দেখার ইচ্ছা, এখন পাওয়া যায় না, কি করব আমরা, নেলসন করে দিক একটা, মানে ওই রকম টাইপের পার্ট 1 এ যেটা করতে পেরেছিল আর কি মোহনলাল বিশেষ করে শিবা রাজকুমার, আমি বলবো ও যখন বাড়িতে ঢোকে ওই সিনটাতে, মানে একদম আলটিমেট ক্লাইম্যাক্সে যে ফোনে আছে আর শিবা রাজকুমার এন্ট্রি নিচ্ছে, ওরকম কিছু একটা করে দিলে মজা এসে যাবে মিঠুন দাকে নিয়ে। না ইভেন জেলারের ভিলেনটাও হেভি ছিল, ভিলেনটাকে ম্যাচ করাটাও চাপ আছে, যে বর্মা না ওইটা কিন্তু খুব মানে এই যে আমি থামার টিজার যখন রিভিউ করছিলাম বলছিলাম যে এটা মেনটেন করা খুব টাফ, যে তুমি কমেডি ভিলেনকে দিয়ে করাচ্ছ, আবার ডেঞ্জারাসও লাগছে, মানে অ্যান্টাগনিস্টের এভিল পাওয়ারটাও এস্টাবলিশড আছে, ওটা করা খুব টাফ। জেলারে খুব সুন্দর হয়েছিল ওটা, যে ওকে দিয়ে ভিক্ষা করে দিচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে মনে হবে যে রজনীকান্তের জন্য একেবারে কেক ওয়া কোনো স্টেকই নেই, এরকম মনে হচ্ছে না। আমার ওই ক্যারেক্টার হেভি লেগেছিল, ঠিক আছে, ওই মালটা যে হচ্ছে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এরকম ভাবে মালটা বেরোয় আর কিছুক্ষণ পর, ঠিক আছে, আহা না হেভি লাগে, হেভি। না জেলারে মুঝে বাতায়া নেই সালা এক্সপ্রেশন গুলো
না, জেলারে কিন্তু সুনীলও মারাত্মক, সুনীল হেভি জেলারে। যদিও তুমি বলতে পারো যে ওই ট্র্যাকটা আর কি তবে এন্টারটেইন কিন্তু করতে পারে। কি জায়গাটা বলছে हम लोग सीबीआई से तो क्या डोनेशन के लिए, আর ডায়লগ এগুলো মানে আস্তে পড়ে যাবে। তারপরে ওই জায়গাটা বলছে না না কিসকিয়া না রোমেন্স কিয়া ব্যাকআপ ভাই কি সব বলেছে সুনীল। না না, জেলার অ্যাকচুয়ালি দর্শকরা জানে কিনা জানি না, জেলার অ্যাকচুয়ালি আমরা মানে অ্যাক্সিডেন্টালি তিনজনে এক জায়গায় দেখতে চলে গেছি। তারপর তো কি মজা জেলার দেখে, ও ভাই জেলারে হেভি মস্তি। বাওয়াল, ওই বাওয়ালই আলাদা হাসছি, মানে আমরা আরো উচ্চ স্বরে হাসছি সিনগুলো দেখে। তারপরে আমাদের দেখে লোকেরা ভাবছে যে সালা এরা এইগুলো বুঝতে পারছে, তারপরে ওরা মনে হয় আমাদের কথা শুনে শুনে হাসছে। আমরা তো কমেন্ট পাস করছিলাম বহু সিকোয়েন্সে। কি বলে ডক্টরে দেখবে, ডক্টর অ্যাকচুয়ালি আরো ভালো ছবি। ডক্টরে দেখবে একটা সিট আছে, একটা মেট্রোর মধ্যে ফাইট আছে, ওই সিটটা নাইট ভিশনটা লাগায় ব্যাপক ব্যাপক লাগে। মানে ওটার যা মস্তি দেয়, ঠিক আছে। আর ইয়েতেও তোমার কি বলে, আরে ডক্টরেও ওখানে ওই মালটা ছিল। আর ওই ক্যারেক্টারটাকে এমনই নেলসন বানায় না, মানে কি পিকুলিয়ার একটা এক্সপ্রেশন দেয়। আর যোগী বাবু, ঠিক আছে, যোগী বাবুর বিয়েটা কেটে নিয়ে কিডনিটা বের করে নিয়েছে, আর মালটা তারপরে গিয়ে আচ্ছা তুম লোগো কা ভি রোম্যান্স চল রহা হ্যায় সব। আর হিন্দি ডাবিং গুলো আমি জানি না কারা করে, কিন্তু ওদের মুখে না অদ্ভুত শুট করে, মানে ওগুলো পিকুলিয়ারই করে দেয়। আচ্ছা ডক্টর ডক্টর, আরে কিরকম ভাই বলে, আমার ওগুলো হাসি পায় যে কাজের মেয়েটা ভাই হেভি। আমি নেলসনের ছবি দেখতে মস্তি পাই হিন্দি ডাবিং এ, তোতেই তামিলে দেখিনি। প্রথম ছবিটা দেখেছো রূপম, কোলামাবু কোকিলা? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেছি বলে তোমার জার্মিটা ভালো লাগেনি। আমি ওটা দেখেছি বলে জার্মিটা ভালো লাগেনি। না, ওলামাবু কোকিলা ডক্টর কি বলতো অনেক মানে সিনেমা, মানে ডক্টর আরো মানে অনেক মানে নেলসনের অরিজিনালিটি ওখানে অনেক বেশি খুঁজে। জেলার যেমন বোঝা যায় যে ওটাতে মাথায় রেখেছে যে রজনী একটা বড় বাজেট, সেটা রিকভার করতে হবে, এগুলো বোঝা যায়। কিন্তু মানে ডক্টর অন্যই সিনেমা, কারণ ডক্টরে কিন্তু হিরোইজমটাও আছে, কিন্তু সেটাও কিন্তু নেলসনের মতো করে আছে, মানে যে হিরোইজমটা নর্মালি মেন স্ট্রিমে। কারণ মানে আমার মনে আছে যে অ্যাকচুয়ালি ডক্টর ছবিটা আমি একদম শুরুতেই দেখিনি, আমাকে অরিত্রদা রেকমেন্ড করেছিল যে দেখবে হিরো কথা বলে না, অরিত্রদা আমাকে বলেছিল। তো আমার ওটা ইন্টারেস্টিং লেগেছিল যে হিরোর মতো করে প্রেজেন্ট করা, আবার হিরো সেভাবে খুব যে প্রোঅ্যাক্টিভ তাও নয় আর কি। তো ওইটা হেভি মজাদার ছিল আর কি। হিরোর কোনো ইমোশন নেই, হিরোদের কোনো ইমোশন নেই। এটা বিস্টেও আমার এত ভালো লেগেছে শিবা কার্তিকেয়াকে, যে তারপর আমি শিবা কার্তিকেয়ার কোনো ছবি মিস করি। শিবা কার্তিকেয় আমার খুব খুব পছন্দের ভাই। ছবিতে নেলসন ছবিতে হিরোরা এক্সপ্রেশন দেয় না, ঠিক আছে। ওই যে সিনটা যে গলাটা কাটবে মেয়েটার, ঠিক আছে, খালি তাকিয়ে আছে। আর ভিলেনটা যখন বলছে যে তুই কে, ওইখানে ডক্টর বলে, মানে ওটা হচ্ছে সিনেমা হলে সিটি মারা, ওরকম সিন। আর অনিরুদ্ধের মিউজিকও ভীষণ ভালো, ভীষণ। আমি বলবো অনিরুদ্ধের প্রচন্ড আন্ডাররেটেড অ্যালবাম ডক্টর। মানে ডক্টর কিন্তু অতটা লোকে মাস্টারের কথা বলবে বা জওয়ানের কথা বলবে, কিন্তু টাক করে কিন্তু ডক্টরের কথা কেউ বলে না, কিন্তু ডক্টর দারুণ দারুণ। ক্লাসিক্যাল মিউজিক ইউজ করে ওটা দারুণ দারুণ লাগে। আর আমি একটা কথা বলে রাখি, ওই ছবিটার যে অ্যাক্ট্রেস, সে খুব ক্রিটিসাইজ হয়, ভালো পারফর্মার না, প্রিয়াঙ্কা মোহন। আমি ওর ওই ছবিটা দেখে ক্রাশ খেয়েছিলাম ওর পরে, মানে ওর ছবি আমি যতই রদ্দি হোক দেখেনি, আমার হেভি লাগে, ওকে এত কিউট লাগে। না দেখো, অভিনয়টা নিয়ে সংশয় আছে 100%, কিন্তু ওকে ভালো লাগে। মানে ওই দেখবে তুমি ওই যে গ্যাং লিডার ছবিটা আছে, আর শাড়ি পরা শাড়ি বানাবো আছে, ওকে নানির সঙ্গে খুব ভালো লাগে। মানে শাড়ি পরা শাড়ি বানাবার থেকে ইয়েতে মানে গ্যাং লিডারে নানির সঙ্গে খুব মিষ্টি লাগে। ওকে তেলেগুতে নানির সাথে ভালো লাগে, আর শিবা কার্তিকের সাথে তামিলে ভালো লাগে, তুমি দেখবে খুব খুব ভালো। তো আরেকজন দেখো সুন্দরী অভিনেত্রী বললে আমার আবার রুক্মিণী বাসন্তের কথা মনে পড়ে যায়। পোস্টারটাতে এত সুন্দর লাগছে কান্তার একটা রুক্মিণী বাসন্তের পোস্টার ড্রপ করে, জানো তো, কয়েকদিন আগে। খুবই মানে খুবই সুন্দরী ভাই, বলে লাভ নেই। আর ওদিকে একটা পোস্টার ড্রপ করেছে টক্সিক সিনেমাতে। রুক্মিণী বাসন্ত অ্যাড হয়েছে ভাই। কজন হিরোইন ছবিতে, কিয়ারা, নয়নতারা, রিমা কুরেশি, রুক্মিণী বাসন্ত, কত 4টে হিরোইন গেল সব। তো তাহলে তো আর আমি কারোর দিকে তাকাবো না, আমি তো রুক্মিণী বাসন্তের দিকে তাকিয়ে চলে আসবো বাড়িতে।
তারা তো আর রিভিউতে বলতে পারবো না যে কিয়ারা ক্যারেক্টার কম ছিল না বেশি ছিল, দেখি তো নি, শুধু রুক্মিণীর দিকে তাকিয়েছিলাম, চলে এসেছি বাড়িতে। রুক্মিণী বাসন্তী নিয়ে মানিরত্নম ছবি করছে একটা, করা মানিরত্নম একটা উচিত, ছবি। একটা প্রেমের ছবি করা উচিত। হ্যাঁ, ও মানিরত্নম একটা হিরো, প্রেমের ছবি। কিয়ান বিক্রমের ছেলে হিরো, আর রুক্মিণী বাসন্ত আচ্ছা, হিরোইন। ধ্রুব ধ্রুব। ধ্রুব বিক্রম, হ্যাঁ ধ্রুব বিক্রম। ঠিক আছে, চলো আমাদের আর কি কি আলোচনা ডিসকাশন আর কি কি নিয়ে বাকি আমাদের বলো। বহুরূপ, বহুরূপ, বহুরূপ। না দেখো, বহুরূপ কিন্তু আমার কিন্তু মানে ভালো লেগেছে যে ভাই, মানে কারণ এই ছবিটাকে নিয়ে না সোহম একটা অ্যান্টিসিপেশন তৈরি করেছিল, বিভিন্ন ধরনের আপডেট, যে এতগুলো লুক থাকবে, পোস্টার গুলো ইন্টারেস্টিং হচ্ছিল। তারপর আমার একটা চাপ ছিল, আফটার সোহমের ছবি যেহেতু অনেকগুলো পরপর আমরা দেখেছি যে সেরকম ভাবে ভালো হয়নি, ইমপ্রেস করতে পারেনি, কিন্তু আমি দেখলাম যে টিজারটা কিন্তু মানে যথেষ্ট মানে স্যাটিসফাই। এবার ট্রেলারে কি হয়েছে, একটু গল্পটা বেশি রিভিল করে দিয়েছে, আর টিজার লেভেলে মেকাররা ট্রেলারটা পরে ড্রপ করতে হবে, তো একটু হোল্ড করে যায়, টিজারের সমস্ত শক ফ্যাক্টর ওয়াও ফ্যাক্টর গুলো রিভিল করে দেবো না, সেটা মাথায় রেখে আর কি প্ল্যান করে করেনি। যে কারণ ট্রেলারটা টিজারের থেকে আমি বলবো একটু খাটো, কিন্তু ট্রেলারটাও কিন্তু স্ট্যান্ড অ্যালোন দেখলে বেশ ভালো, এবং টিজারটা তো ব্যাপক ছিলই। মানে সোহমের পারফরমেন্স কিন্তু ট্রেলারও তুমি যদি দেখো, একটা জায়গা রয়েছে যেখানে মানে হাততালি মারছে সোহম আর কি, মানে ওই জায়গাটা কিন্তু সোহমের পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো, এবং ইদিকারও কিন্তু পারফরমেন্স ভালো। হ্যাঁ, ইদিকা অ্যাকচুয়ালি যে কটা ছবি বেরিয়েছে সেই কটা ছবির মধ্যে এটাতে পারফরমেন্স মানে পারফর্ম করার জায়গাও পেয়েছে, চরিত্রটাও পেয়েছে, লাগছে, ভালো লাগছে পারফরমেন্স। আর লুক গুলো ওরও ইন্টারেস্টিং দিয়েছে, মানে সোমের তো আছেই মাল্টিপল লুক, বাট ইদিকারও তুমি দেখবে দু রকমের লুক আছে, ওকেও ভালো লাগছে। আমার ভাল লেগেছে হচ্ছে এখানে না মেকআপ তো ছেড়ে দাও, ছবিটা যতই আমরা বলি যে গল্পটা রিভিল হয়ে গেছে, এখানে সোহমের ক্যারেক্টারটা, ওর কবিতার একটা অ্যাঙ্গেল রয়েছে, আবার সোহমের ক্যারেক্টারটাকে আমরা অ্যাডভোকেট হিসেবে দেখছি, আবার সোহমের ক্যারেক্টারটা যখন আসছে একটা হিরোর কথা বলা হচ্ছে, একটা সিনেমা আটকে যাচ্ছে। ফলে আমার মনে হয় কি যে শুধুমাত্র মানে প্রোমো দেখে এটা এখন পরিষ্কার না যে ক্যারেক্টারটার সাথে কি হয়েছে না হয়েছে। এখানে এমনও হতে পারে যে এই প্রত্যেকটা ক্যারেক্টার প্লে করে 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 যাচ্ছে, আসল চরিত্রটা একদমই আলাদা, মানে এগুলো সব চার বাকের মতো একটা নাম, এটা এখন হতেই পারে। তবে সোহমকে যেরকম একটা একটু মাসি ব্যাপারটাও রেখেছে, আর সব থেকে ভালো লেগেছে হচ্ছে আমার রাজা দত্তকে। রাজা দত্তকে আজীবন দেখলাম ছবিতে খালি সাইড কিক, সব ছবিতে ও খালি মারি খেয়েছে গুন্ডাদের মধ্যে এসে, সেখান থেকে ওকে বের করে একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার দিয়েছে, কি ভালো লাগছে দেখতে, ওরকম হাইট, ওরকম তার চেহারা, একটা পুলিশের ক্যারেক্টার দিতে ভালো লাগছে, কমলেশ্বরকে ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা কি হতো, মানে আমি বলছি সাপোজ এই ছবিটার যদি সোহমের আগের বাজার থাকতো, তাহলে না এখানে কমলেশ্বরকে ছবিটা নিত না, এখানে নিতে হয় মানে নিতে হয় হচ্ছে যিশুদা বা আবির দা বা অনির্বাণ, জাস্ট জমে যেত, হেভি হতো। তো ওয়ার 2 তো ডিজাস্টার হয়ে গেল, তেলেগুতে একদমই কিছু করতে পারবে না, এবং জুনিয়র এনটিআর 10 বছর পরবর্তীতে ফ্লপ, তার আগে 10 বছর ফ্লপ, টেম্পার দিয়ে কামব্যাক করেছিল, তারপরে জুনিয়র এনটিআর কোনো ছবি ফ্লপ হয়নি। টেম্পার 15 সালের ছবি, জুনিয়র এনটিআর তো কলার ফলারও তুলেছিল, কলার তুললে নাকি ছবি সবসময় সুপারহিট হয়, তো তারপরে এটা এরকমটা হলো আর কি। তো কোথাও একটা মানে ছবি প্রথম দিন যেরকম রাজামৌলির অভিশাপটা, মানে রাজামৌলি একটা অভিশাপ আছে, রাজামৌলির সাথে ছবি করার পরবর্তী ছবিটা ফ্লপ করে, এবার জুনিয়র এনটিআর দেওয়ানাটা ফ্লপ হয়নি, তো তখন লোকে ওকে বলছিল মিথ ব্রেকার, তো সেইটা আর কি ওই অভিশাপটা ঘুরে আবার পরের ছবিটাতে চলে এসেছে, বলছে একটা তো না, জুনিয়র এনটিআর এর মানে অন্যরকম ছবি করা উচিত ছিল, যাই করেছে আর কি বলা যাবে আর কি। মানে যদি এটা ওয়ার্ক করে যেত তাহলে কি স্পাই ফ্র্যাঞ্চাইজিতে আর কি মানে একটা রোল প্রপারলি পেয়ে যেত আর কি, এরকম পরিকল্পনা ছিল হয়তো, নালে কি শোনো, বলিউডের ডিরেক্টরদের পক্ষে না পসিবলই নয় সাউথের, তুমি দেখো যতবার এটা করতে গেছে, ধরো আদি পুরুষ বলো, এই ছবিটা বলো, তুমি দেখবে আউটপুট খারাপই এসছে, বিকজ বলিউডের ডিরেক্টর ওই মাসটা বোঝে না, মানে জুনিয়র এনটিআর কে কিভাবে এক্স্যাক্টলি প্রেজেন্ট করা উচিত। মানে অয়ন মুখার্জি হয়তো ওর ছবি দেখেইনি এর আগে, হয়তো খালি RRR দেখেছে বা হয়তো দেবরাটা দেখেছে, কিন্তু জুনিয়র এনটিআর কে তো তুমি ওইভাবে চিনতে পারবে না, তোমাকে তো সব ছবি দেখতে হবে ওর, মানে সেটা সীমাদ্রি দেখতে হবে, তোমাকে আন্ধ্রাওয়ালা দেখতে হবে, তোমাকে টেম্পার দেখতে হবে, তোমাকে ভুলভাল ছবি ওর দেখতে হবে, শক্তির মতো ছবি দেখতে হবে, ওসারাভেল্লিও দেখতে হবে, তবে তো তুমি জানতে পারবে যে ও কোন ছবিতে কি করেছে, ওর কি সিগনেচার, সেটাকে তোমাকে ইউজ করতে হবে, সেটা তো ওরা জানেই না ইউজ করবে কি। আর সেম কিন্তু দেখবে সাউথের ডিরেক্টরদেরও নর্থের ক্ষেত্রে হয়, তুমি একটা জিনিস নোটিস করবে, কুলিতে যাই না তোমরা নোটিস করেছো কিনা, এই যে উপেন্দ্র দেখবে চোখ নাড়াতে পারে এরকম এরকম করে, মণিগুলোকে নাড়াতে পারে, ওইটা দেখবে বহু ছবিতে করেছে, ওটা দেখবে লোকেশ ইউজ করেছে, বিকজ কি লোকেশ ওই ছবিগুলো দেখেছে,
এই যে তোমাদেরকে বলি, নাগার্জুনা এই যে ডকের মধ্যে অপারেট করছে, ডকের মধ্যে কাজ করছে, নাগার্জুনা একটা 90s এর ছবি আছে, সেটা পুরো গল্পটা হচ্ছে ডকের একটা ম্যানেজার, ঠিক আছে, এবং ওখানেও নাগার্জুনার পিছন দিকে চুলটা এতটা বড়, ঠিক আছে, তো ওই আর দিয়ে কি সামথিং নাম ছবিটা, তো ওইটাকেই ট্রিবিউট দিয়ে নাগার্জুনার লুকটা ওরকম করেছে, পিছন দিকে চুলটা অত বড়, তারপর ডকের মধ্যেই অপারেট করছে। ওগুলো দেখবে ওদের পুরোনো ছবি কোনো না কোনো ছবিকে ট্রিবিউট দিয়ে ইত্যাদি করে করেছে, কিন্তু যাই ক্যারেক্টার যাকেই এনেছে। কিন্তু তুমি একমাত্র নোটিস করবে আমির খানের ক্ষেত্রে কিন্তু পুরোনো কোনো ছবির সাথে কিছু রেফারেন্সও দিতে পারেনি, কিছুই করতে পারেনি। আর সেম কিন্তু তুমি দেখলে সঞ্জয় দত্তের প্রেজেন্টেশনও খুব পুয়ার ছিল লিওতে। সঞ্জয় দত্ত তো নিজেই কদিন আগে বলেছে যে আই হ্যাভ বিন ওয়েস্টেড বাই লোকেশ। এবার আমার কথা হচ্ছে কেন পারছে না প্রেজেন্ট করতে, বিকজ ওদের ফিল্মোগ্রাফির ব্যাপারে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের অত আইডিয়া নেই, হয়তো এক দুটো ছবি দেখেছে, কিন্তু পুরো ওর ফিল্মোগ্রাফি কি, ওর সিগনেচার কি, কিরকম ভাবে অভিনয় করে সেটার ব্যাপারে জানা না। না, এটা একটা খুব বড় ডিসকাশন, এটা একটা খুব বড় ডিসকাশন আসলে, যে তেলেগু বেল্টে ঢুকতে হবে বলে জোর করে ডিরেক্টর আর কি তেলেগু অ্যাক্টরকে কাস্ট করছে, আর হিন্দি বেল্টে ঢুকতে হবে বলে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরসরা, সে তেলেগু হোক তামিল হোক, তারা জোর করে আর কি হিন্দি অ্যাক্টরকে কাস্ট করছে, বা তাদের ফিল্মোগ্রাফি সম্পর্কে খুব যে নলেজ আছে ব্যাপারটা সেরকম হয়তো নয়। এইটাই আর কি অরিত্রদা বলতে চাইছে, যেটা মানে বেসিক্যালি তো বক্স অফিসের জন্য এই কাস্টিং গুলো করা, এটা তো পরিষ্কার একেবারে। তো ওয়ার্ড টু দেখো, ওয়ার্ড টু তো এটা হওয়ার ছিল। আর কুলি কুলি তো প্রথম 4 দিনে তো ভালোই কামিয়েছে, দেখো 400 কোটি হয়েছে। তবে অ্যাকচুয়ালি যদি রিপোর্ট ভালো থাকতো, ওয়ারাত্তর যদি ভালো থাকতো, তাহলে কিন্তু ওই ছবিটা মানে আরো আরো বড় কালেকশনের দিকে যেতে পারতো, সেটা তো হলো না। তোমরা যদি দেখো কুলি, এটা ওই সন্দীপ আছে না, ক্রেজি ফর মুভিজ এর সন্দীপ, ও তো একদম টেরিটরি বাই মানে বলে বক্স অফিস, যে টেরিটরিতে কত টাকায় মানে বিক্রি হয়েছে, কত টাকা শেয়ার কালেকশন করলে তবে তুমি হিট হবে, ও একদম ডিটেলে বলে। তো তুমি যদি ওর ভিডিও দেখো, ও মানে বেসিক্যালি আমাদের কেরালাতে ফ্লপ, কর্ণাটকে ফ্লপ, তেলেগুতে ফ্লপ, আর তামিলনাড়ুতে এখন অনেকটা বাকি আছে মানে কালেকশনটা তুলতে। ছবিটা খালি ওভারসিজে ভালো পারফর্ম করছে, নাহলে কেরালা আর কর্ণাটকাতে অলরেডি ফ্লপ হয়ে গেছে কুলি। এবার ওখানকার ডিস্ট্রিবিউটরকে টাকা ফেরত দিতে হবে বা কিছু হবে আর কি, মানে আলটিমেটলি সান পিকচার্স এর লসই হবে আর কি। হিন্দি বেল্টও ডিজাস্টার, আমার একটা এই পরিস্থিতি আমার কথা মানে বলার, যেটা কমল হাসান বলেছিল বিক্রম হিন্দিতে, যে ऐसे सिचुएशन में हम क्या बोल सकते हैं, দেখলে বলেছিল। আর এখানে আমি বলবো ভালোই হয়েছে, কারণ একটা ছবি একটা ছবিতে আমির খান রয়েছে বলে হিন্দি মার্কেটে চলতো, একটা ছবিতে এনটিআর আছে বলে তেলেগুতে চলতো, দুটোই চলেনি, ভালো হয়েছে, কারো মনে দুঃখ নেই। এ আরেকজনকে বলতে পারে বাবা ও ফেল করেছে আমিও ফেল করছি, ও ফ্লপ দিয়েছে আমরাও ফ্লপ দিচ্ছি, ওরাও বলতে পারবে যে এরাও গেল বলো তো, যে তুমি যত বড় স্টার কাস্ট নিয়ে ছবি বানাও, ভালো ছবি না বানালে চলবে না, একমাত্র যদি সেটা বাংলা ইন্ডাস্ট্রি না হয়। আর কি বলে তোমার পার্ট 2 এর ক্ষেত্রে দেখো, এই ছবিটা হাউসফুল 5 জালি ছবি, সিকান্দার জালি ছবি, ঠিক আছে, সেই ছবিগুলো এরকম ভাবে সোমবার ক্র্যাশ করেনি যেরকম ওয়ার্ড 2 ক্র্যাশ করেছে। মানে ওয়ার্ড 2 যা ক্র্যাশ করলো, মানে ভাই, মানে 7 কোটি একটা ওয়ার্ড 2 এর টিকিট প্রাইস, ওরে বাবা, মানে 350-400 টাকার নিচে টিকিট নেই। আচ্ছা সাগর নেই, আমি তো ওয়ার্ড টু পরের দিন রিভিউ করেছি সকালে, তার কারণ এটা আমার ইচ্ছাই করেনি যে আমি ছবিটা 400 টাকা দিয়ে দেখবো। আমি অপেক্ষা করেছি যে আমার যখন শো টাইম কম টাকায় আছে আমি দেখবো। তো রূপম সাগর নীল, তোমাদের আমার একটা প্রশ্ন আছে, যে বাকি ইন্ডাস্ট্রিতে যেরকম যে ওয়ার্ড টু এত বড় স্টার কাস্ট নিয়েও বাজে ছবি বানালে ফ্লপ করবে, কুলি বড় স্টার কাস্ট বাজে বুঝতে পেরে গেছি, তোমার প্রশ্ন বুঝতে পেরে গেছি, বলো। বাংলাতে এরকম হয় না কেন, বাজে ছবি হিট হয় কেন? না, বাজে ছবি হিট হয় আমি সেটা ওরকম ভাবে জেনারেলাইজ করবো না বিষয়টাকে, কিন্তু সেটা 2 বছর আগে হলে করতাম। কিছু এক্সেপশন পেয়েছি আমরা যেখানে ভালো ছবি পারফর্ম করেছে, কিন্তু এটা সত্যি কথা যে ওয়ারাত্মক বলে এখানে কিছু মানে এক্সিস্ট করে না। মানে একটা ছবি হঠাৎ করে এলো, মানে খুব কম ছবির ক্ষেত্রে খুব কম এক্সাম্পল তুমি দেখাতে পারবে, ব্যতিক্রম সব জায়গায় থাকে, কিন্তু 90% ছবির ক্ষেত্রেই ওয়ারাত্মক বলে কিছু এক্সিস্ট করে না। ও ছবি যদি একবার হাইপ বিল্ড করা যায়, তাহলে ছবি যদি খারাপও হয় তাহলে ছবি লং রান নেবে। আর যদি হাইপ বিল্ড তুমি না করতে পারো, তাহলে তোমার ছবি যদি খুব ভালো রিপোর্ট বেরোয়, যদি পাবলিক বেরিয়ে হল থেকে বলে যে ভাই কি ছবি দেখলাম, তারপরেও কিন্তু সেই ছবি গিয়ার আপ করা খুব ডিফিকাল্ট, মানে প্রায় নেক্সট টু ইম্পসিবল। হয়তো একটা দুটো এক্সেপশন হয়তো তোমরা কেউ মনে করিয়ে দেবে আমাকে, কিন্তু
কেন হয় কি বৃত্তান্ত আমি জানি না, কি করে বলবো বলো কেন এটা হয়, কিন্তু এখানে কিন্তু বেঙ্গলে আমি বলবো এখনো কিন্তু কাস্টিং দিয়ে প্রমোশন দিয়ে বা সাবজেক্টের একটা যে সাবজেক্টটা খুব ভালো এটা আর কি টিজার ট্রেলার লেভেলে আর কি অডিয়েন্সকে দেখিয়ে ঠকিয়ে এভাবে কিন্তু এখনো করা যায় আর কি, কিন্তু বাইরে যায় না। তোমার কি বক্তব্য? আমার মনে হয় এখানে সিনেমা চলে একটা বিষয়, সেটা হচ্ছে প্রোডাকশন হাউস, এবং দুটো বিষয় হচ্ছে প্রমোশন, কে কার ছবি কিরকম ভাবে বিক্রি করছে। এখানে প্রমোশন বিশাল বড় ফ্যাক্টর, প্রচার, ওটাই আলটিমেট, ওটাই কথা বলে। আর একটা হচ্ছে প্রোডাকশন হাউস, বাচ্চারা প্রোডাকশন হাউস রয়েছে, তাদের ছবি লোকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাদের ছবি চলবে। আর দু একটা ঘটনা মনে আছে যেগুলো দেখো প্রত্যেক বছরই হয়, যেগুলো এক্সেপশনাল, যেগুলো আমরা নিয়ে আলোচনা ডেফিনেটলি করি। আর পার্টিকুলার কয়েকটা নাম তো ডেফিনেটলি আসে যাদের ছবি আসলে চলবে। আচ্ছা, আপনারা সাবস্ক্রাইব করুন, যদি আপনাদের এই পডকাস্ট ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন। একটা লেখা থাকবে বিবেক অগ্নিহোত্রীর মতো, এপিক স্টেটমেন্ট, ওটা লেখা থাকবে। এপিক স্টেটমেন্ট। ঠিক আছে, চলো টাটা।